আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের আয়কর সংক্রান্ত 3টা ভিডিও আমরা অলরেডি শেষ করেছি, ভিডিও লেকচার। তো আজকে আমাদের 4র্থ পর্ব। তো বাস্তবতার জন্য আসলে আয়কর জিনিসটা যতই আমরা বুঝতে চাই তত কিছুই কিন্তু বাকি থাকে যায়। তো এই জন্য আজকে আমরা ট্রাই করব, আপনি যে বাস্তব ফর্মগুলো পূরণ করবেন এগুলো পূরণ করার ক্ষেত্রেও আপনাকে আরো কিছু সূত্র জানা প্রয়োজন। আপনি চাইলেই যে কোনো একটা ফর্ম পূরণ করতে পারবেন না। আপনারা যে জিনিসগুলো শিখছেন যখন বাস্তবে ফর্মের মধ্যে আমরা সেগুলো ফিল আপ করতে যাব, অনেক কিছুই তখন বুঝে আসবে না। তো এর জন্য আমরা আজকে প্রায় আরো একটি আমাদের মোটামুটি 50% থিওরি, 50% আমাদের প্র্যাকটিক্যাল থাকবে। এর মেইন কারণটা হচ্ছে আমরা আপনাদেরকে টোটাল যেই এখন পর্যন্ত 5টার মতো ফর্ম আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনি আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্টের কোন ফর্মটাতে দিলে ভালো হবে। আর পূর্বে এতদিন আপনারা যেগুলো একটু বুঝেছেন থিওরি সেগুলোকে জাস্ট আরেকবার স্মরণ করায় দিব। আর আপনি যে কাজটা করতে পারেন, আজকের যে নোটটা থাকবে এটাকে অবশ্যই প্রিন্ট করে আপনার চেম্বারে রাখতে পারেন, অথবা আপনি যদি চান এখন ক্লাস চলাকালীন সময়ে এটাকে লিখেও রাখতে পারেন, কারণ এই সূত্রগুলো আপনার কাজে আসবে। যত বছর যাবে শুধু হয়তো সেখানে 10%-এর জায়গায় 20%, 15 জায়গায় 10, এইগুলোই চেঞ্জ হবে। মূল যে এই জিনিসটা সেটা কিন্তু একই থাকবে। তাই আপনার ক্লাস চলাকালীন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমি পারমিশন দিয়ে রাখতেছি, আপনারা বলতে পারেন। কারণ যেহেতু এটা একসাথে বুঝার কিন্তু না, প্রতিটা আপনাকে ছোট ছোট করে ভাঙে ভাঙে স্টেপ বাই স্টেপে কিন্তু বুঝতে হবে। তো যাক, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। তো আজকের ক্লাসে শুরু করতে আমরা মোটামুটি এর আগের যেটা ছিল সেটার মধ্যে আমরা যেটি দেখেছি যে আমাদেরকে ওয়েবসাইটটা দেখানো হয়েছে আয়কর সংক্রান্ত যত কিছু, আপনি আয়কর নির্দেশিকা, আয়কর আইন, যা কিছু আপনি পাবেন সবকিছু এই যে এনবিআর এর ওয়েবসাইটে পাবেন আপনি। এই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে সবকিছু ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমরা আমাদের প্রথম ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয়। তারপরও আপনি যদি দেশে থাকেন বা দেশের বাইরে যেখানেই থাকেন, এত বড় ওয়েবসাইট যদি আপনার মনে নাও থাকে, জাস্ট এনবিআরবিডি এই শব্দটা টাইপ করবেন গুগলে গিয়ে, আপনার জন্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে ওয়েবসাইট এটা খুলে যাবে। এখান থেকে আপনার আয়কর সংক্রান্ত যা কিছু প্রয়োজন আপনি সবকিছুই পাবেন। তো প্রথমে আমরা যে ফর্মগুলার কথা বলতেছি, এখানে আপনারা এই ফর্মগুলো এখানে পাবেন। এখান থেকে ইনকাম ট্যাক্সে যাবেন, যাওয়ার পর আপনার যেটা প্রয়োজন হবে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি রাখবেন। তাহলে আপনি যখন আমরা বাস্তবে দেখাবো, তো অ্যাটলিস্ট আপনি নিজে এক কপি করে আপনি পূরণ করতে পারবেন। জাস্ট যে কোনো ফটোকপির দোকান থেকে আপনি যদি সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেন সবচেয়ে আপনার জন্য ভালো হবে। আর আয়কর নির্দেশিকাগুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনি পিডিএফ হিসাবে দেখতে পারেন। তো যাক, এটা আমরা এখানে রাখি, আমরা আসি আমাদের যে থিওরিগত বিষয় যেগুলো আছে সেগুলোর ব্যাপারে। তো এই রকম যে ফর্মগুলো আছে এগুলো যখন আপনি পূরণ করতে যাবেন, জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে কেন আমরা আবার থিওরিতে যাচ্ছি। দেখেন এখানে 2 নম্বরে বলা আছে রিটার্নটি 82 বি ধারায় দাখিল করা হয়েছে কিনা। এখন এই 82 বি ধারায় কি আছে আমরা যদি না জানি, আমাদেরকে কিন্তু আবার থিওরি ক্লাসে ফিরে যেতে হবে যে 82 বি ধারায় আবার কি আছে। একই রকম ভাবে আমরা আপনাদেরকে যে চিত্রটা দেখিয়েছি যে আবাসিক মর্যাদা, তো এটা আপনারা অলরেডি জাস্ট আমি একটু তো যাই হোক, এই যে ছোট ছোট জিনিসগুলো আছে যেমন রিটার্নটি 82 বি ধারায় কিনা, আবাসিক মর্যাদা কি, তারপর এই যে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যে ইয়াটা, এগুলো কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। আপনি টিক দিবেন কি দিবেন না। তারপর আপনার যে ইয়াটা আছে, আপনার আয় বছরটা কোনটা হবে, আপনার বেতনভোগীর ক্ষেত্রে নিয়োগকর্তার নাম, এই জিনিসগুলো পূরণ করতে কিন্তু আমাদের থিওরিগত জিনিসগুলো লাগবে। তো এর জন্য আমরা এই যেটি গত পর্বে আপনাদেরকে বুঝিয়েছি এটা আরেকটু সামারি করে দিব একটু পরে। প্রথমে আমরা আজকের যে সূত্র সেগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই, যাতে আপনারা এগুলো লিখে রাখতে পারেন, আপনার কাজে আসে। তো প্রথমে আমরা চলে আসি, আপনি যদি একজন বেতনভোগী হন, আপনার ক্লায়েন্ট যদি বেতনভোগী হয়, সে যদি বেসরকারি চাকরিজীবী হয়, একটা কথা মনে রাখবেন এখানে বেসরকারি শব্দটা আপনারা হাইলাইট করে রাখবেন, কারণ বেসরকারি চাকরিজীবীর এক প্রকারে হিসাব করতে হবে, সরকারি চাকরিজীবীর এক প্রকারে হিসাব করতে হবে।
তো এর মধ্যে আপনি সবকিছুকেই প্রথমে ধরে নেবেন যে সবকিছু করযোগ্য, তার যত ইনকাম আছে সব করযোগ্য, এইগুলা বাদ দিয়ে। এখন কোনটা বাদ দিয়ে জাস্ট সেটাকে একটু সাইড নোট করে রাখবেন যে তার বেতনের মধ্যে যে বাড়ি ভাড়া যেটা আছে সেটার মধ্যে 50% সে ডিসকাউন্ট পেতে পারে, অর্থাৎ 50% টাকা তার আয়করের বাইরে থাকবে। তো এর মধ্যে বের করার তিনটা সূত্র, তিনটা শর্ত দেওয়া আছে যে মূল বেতনে 50% হতে পারে, অথবা প্রতি মাসে 25,000 টাকা হতে পারে, অথবা বলা হচ্ছে দুটির মধ্যে যেটি কম। অর্থাৎ একজন ব্যক্তির যদি 60,000 টাকা যদি মাসিক বেতন হয় তাহলে তার 50% করলে আমরা 30,000 টাকা পাবো, 30K। কিন্তু এখানে আমরা তার যদি এটা বের করতে যাই, বলা হচ্ছে যে তার মূল বেতনের 50% হতে পারে, অথবা মাসে 25,000 টাকা, দুটার মধ্যে যেটা কম। তো তাহলে তার বেতন ছিল 60,000, আমরা যদি 50% করি 30,000 হয়, কিন্তু আরেকটা সত্য হচ্ছে যে না, মাসে 25,000-এর বেশি হবে না। তো তাহলে এখান থেকে আমরা তার 60,000 থেকে 25,000-ই বাদ দিতে পারবো, বাকি 35,000 টাকা তার করযোগ্য। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো যে বেসরকারি চাকরিজীবীর বাড়ি ভাড়ার ক্ষেত্রে তার মূল বেতনের 50% অথবা তার মাসে 25,000 টাকা করে, যেটা কম হবে সেটা আমরা বাদ দিব। যেমন আমরা এখানে উদাহরণ দিলাম, যে উদাহরণটা আপনারা দেখলেন যে 60,000 টাকা যদি হয় তাহলে বাড়ি ভাড়া এক্ষেত্রে অনেক, যে আপনারা ব্যাংক স্টেটমেন্ট গুলা পাবেন এক্ষেত্রে পৃথক করে দেওয়া থাকতে পারে। কিছু কিছু আপনি যে স্যালারি সার্টিফিকেট পাবেন সেখানে দেখবেন যে টোটালটা দেওয়া আছে, মূল বেতন এত, টোটাল এত, কোথাও আবার পৃথক করে দেওয়া আছে। যেমন ধরলাম যে এখানে তার মূল বেতন হচ্ছে 60,000 এবং বাড়ি ভাড়া দেওয়া আছে 26,000 টাকা প্রতি মাসে। তো তাহলে ওনার ক্ষেত্রে কি করবেন, বেতনের 50% নিলে আমরা 30,000 টাকা পাচ্ছি। আর আমাদের সূত্র হচ্ছে মাসে 25,000 টাকা সর্বনিম্ন, এর বেশি হবে না। কিন্তু এই 30,000, এই 60,000-এর অর্ধেক 30,000 হয়। আর ওনার বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে কত, 26,000 টাকা। আর এখানে আমরা, আমাদের সূত্র হচ্ছে 25,000 সর্বোচ্চ। তো এগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ তার এই 25,000 টাকাই বাদ দিতে পারবো, এর বেশি কিন্তু না। 25,000 টাকা করের বাইরে থাকবে। তো তাহলে এখান থেকে যদি আমরা দেখি, ওনার যে বাড়ি ভাড়া এখানে যেটা ছিল 26,000 টাকা প্রতি মাসে আসতেছিল, 25,000 যদি বাদ দেই তাহলে প্রতি মাসে 1,000 করে যুক্ত হবে, 12 মাসে 12,000 টাকা। তো এইরকম ভাবে আপনারা বাড়ি ভাড়াটা হিসাব করবেন বেসরকারি চাকরিজীবীর। তাহলে এটা আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকার কথা না, যে বেসরকারি চাকরিজীবীর আমরা যখন আয়কর হিসাব করব সেখান থেকে তার যে বাড়ি ভাড়া দেওয়া থাকবে সেই বাড়ি ভাড়া থেকে আমরা কি করতে পারবো, কিছু টাকা বাদ দিতে পারবো। কিভাবে বাদ দিব, সেটা আমরা তার মূল যে বেতন সেটা যদি জানি তার 50%, অথবা মাসে 25,000 টাকা, এই দুটার মধ্যে যেটা কম হবে সেটা আমরা বাদ দিব। এখন চলে আসি আমরা চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতার ক্ষেত্রে দুই প্রকারের চিকিৎসা, একটা হচ্ছে সাধারণ চিকিৎসা ভাতা, একটা হচ্ছে বিশেষ চিকিৎসা ভাতা। এখন আমরা যদি এই সাধারণ চিকিৎসা ভাতার ক্ষেত্রে যাই, উনি যে টাকাটা বেতন পাচ্ছেন তার মূল বেতনের 10% আমরা হিসাব করতে পারবো, বাদ দিতে পারবো, অথবা বছরে 1,20,000 টাকা, এটা কিন্তু মাসে দেয়নি, তারা বছরে দিয়েছে, আমরা মাসে করে নিতে পারি 10,000 টাকা। অর্থাৎ হয় তার যে মূল বেতন থাকবে তার 10%, অথবা বছরে 1,20,000 টাকার মধ্যে যেটি কম হবে সেটি আমরা বাদ দিতে পারবো। তবে এক্ষেত্রে একটা এক্সেপশন দিয়েছে, যদি কোনো প্রতিবন্ধী হয়, ব্যক্তি যদি প্রতিবন্ধী হন তার জন্য চিকিৎসা ভাতাটা 10 লক্ষ টাকা পর্যন্ত করের বাইরে থাকবে। তাহলে আমরা দুটা জিনিস বুঝলাম, প্রথমে বাড়ি ভাড়া যেটা আমাদের 50% অথবা 25,000, চিকিৎসা ভাতা হচ্ছে 10,000, অথবা বছরে 1,20,000, দুটোর মধ্যে যেটি কম হবে। ব্যতিক্রম হচ্ছে আমাদের প্রতিবন্ধী হলে। এখন আসি বিশেষ চিকিৎসা ভাতা। এক্ষেত্রে যদি যেই নিয়োগকর্তা, যেই প্রতিষ্ঠান আছে তারা যদি আপনাকে আপনার হার্ট, কিডনি, চক্ষু, লিভার এবং ক্যান্সারের চিকিৎসা, সার্জারির জন্য যদি টাকা যদি প্রোভাইড করে, সেটা সম্পূর্ণটা করমুক্ত থাকবে। তাহলে বিশেষ চিকিৎসা ভাতা যদি দিয়ে থাকে সেটা করমুক্ত থাকবে। তবে এক্ষেত্রে আবার এক্সেপশন হচ্ছে, যদি ওই ব্যক্তি যদি কোম্পানির শেয়ার হোল্ডারের পরিচালক হয় তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এই যে ছোট ছোট আমরা যে জিনিসগুলো বললাম এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে, না হলে কিন্তু আপনি ভুল করবেন। তো এই জন্য ছোট করে আপনি লিখে নিতে পারেন, অথবা পরবর্তীতে এই পাতাটা প্রিন্ট করে রাখতে পারেন, তাহলে আপনার মনে থাকবে। আরো একবার বলে দেই, কারণ যাতে আমরা চাই ক্লাসটা করার সাথে সাথেই যাতে আপনাদের মাথায় ঢুকে, পৃথক করে আপনার যাতে ক্লাসে বসতে না হয়, বাসায় বসতে না হয়। তাহলে আমরা যখন বেসরকারি চাকরিজীবীর হিসাব করব, বাড়ি ভাড়া আমরা মাসে 25,000 টাকা অথবা তার বেতনের 50%, যেটা কম সেটা আমরা বাদ দিব। তারপরে
আমরা যেটা করব, চিকিৎসা ভাতা মূল বেতন 10% অথবা বছরে 1,20,000 টাকা, দুটার মধ্যে যেটা কম হবে আমরা সেটা বাদ দিব। আর যদি প্রতিবন্ধী হয়, এক্সেপশন হিসেবে ওনার জন্য 10 লাখ টাকা পর্যন্ত যাবে। বিশেষ চিকিৎসা ভাতা যদি আপনার কোম্পানি হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সারের সার্জারির জন্য টাকা প্রোভাইড করে, এটা সম্পূর্ণ করের বাইরে থাকবে। তবে কোম্পানির শেয়ার হোল্ডার হলে এটা ব্যতিক্রম, সে এই সুবিধা পাবে না। তো এখন চলে আসি যাতায়াত। যেহেতু প্রতিটা কোম্পানি আপনাদেরকে যাতায়াতের ক্ষেত্রে করে, আপনাদের সাপ্লাই করে, হয়তো কেউ কোম্পানি থেকে ফ্রিতে দেয় অথবা টাকা পয়সা পেমেন্ট করে। তো যাতায়াতের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে, যদি গাড়ি যদি না দেয় সেক্ষেত্রে বছরে 30,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত মওকুফ। আর যদি কোম্পানি যদি গাড়ি প্রোভাইড করে, এই হিসাবটা আমরা অনেকে একটু ভুল করি, কারণ এই হিসাবের মধ্যে দেখেন কি বলা হচ্ছে, যদি কোম্পানি আপনাকে গাড়ি প্রোভাইড করে তাহলে মূল বেতনের 5% অথবা বছরে 60,000 টাকা। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তৃতীয় সত্যজিও বলতেছে এগুলোর মধ্যে যেটা বেশি হবে সেটা করযোগ্য, অর্থাৎ সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত আমরা এখান থেকে বাদ দিতে পারবো, এর বেশিটা আমাদের করযোগ্য হবে। আগের গুলো ছিল করমুক্ত, এটা হচ্ছে করযোগ্য। তাহলে যদি গাড়ি দেয় তাহলে সর্বোচ্চ বছরে 60,000 টাকা পর্যন্ত আমরা মওকুফ পাবো, এর উপরে যেটা হবে সেটা করযোগ্য। তো আমরা অনেকগুলো দেখে ফেললাম, এখন আসি আমরা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে, প্রভিডেন্ট ফান্ড যেগুলো থাকে, সেই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আপনি দেন আয় বছরে, সেখান থেকে যদি সুদ আসে তাহলে সেটা হিসাবের ক্ষেত্রে কি হবে বলা হচ্ছে, মূল বেতনের 1/3, অর্থাৎ মূল বেতনটাকে 3 ভাগ করলে 3 ভাগের 1 ভাগ অথবা 14.5% হিসাবে, এই দুটার মধ্যে যেটা কম হবে সেটা করমুক্ত। হিসাবগুলো কিন্তু আপনারা একবারে না বুঝলে লিখে রাখবেন, ধীরে ধীরে বুঝবেন। তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে যে মুনাফাটা আসতেছে সেটা আমরা হিসাব করব মূল বেতনের 1/3 অথবা 14.50, এইটা হিসাব করে যেটা কম হবে সেটা করমুক্ত। এখন আসি আমরা যে সরকার অনুমোদিত গ্র্যাচুইটি যেটা আছে সেটা 2,50,00,000 টাকা পর্যন্ত এটা থাকবে করমুক্ত। এর বাইরে যখন হবে সেটা হবে করযোগ্য, 2,50,00,000। মোটামুটি আমাদের একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমরা যে কথাগুলো বললাম এগুলোই যথেষ্ট, এর বাইরে আপনার যাওয়ার দরকার নেই। অর্থাৎ একজন বেসরকারি চাকরিজীবী যদি আপনি আয়কর হিসাব করতে চান, এইগুলোই, এর বাইরে যেটা আছে মোটামুটি সেটা সবগুলোই করযোগ্য, শুধু এই ডিসকাউন্টটা আমরা পাবো। তাহলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ চিকিৎসা, যাতায়াত, যাতায়াত যদি গাড়ি থাকে, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং সরকার অনুমোদিত যে গ্র্যাচুইটি আছে এগুলো। এটি গেল আমাদের যেই বেসরকারি ক্ষেত্রে। তো এখন এই সরকারি ক্ষেত্রে কি হবে, সরকারি ক্ষেত্রে যেটা মনে রাখবেন, সরকারি যারা চাকরিজীবী আছে এদের জন্য জাস্ট তাদের মূল বেতন, তাদের যে বোনাস জাস্ট আমরা নিচের দিকে পাবো, শুধু সেটাই করযোগ্য, বাকিগুলো কিন্তু করের বাইরে আছে। তো এখন আপনি যদি চলে যান দ্বিতীয় ধাপে, যেহেতু আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর কথা বলেছি, নিরাপত্তা জামানতের উপর সুদ, যেটা সেকশন 22 মোতাবেক হয়। যেমন আপনি যদি কোনো বন্ড ক্রয় করেন, ডিবেঞ্চার থাকে, সঞ্চয়পত্রে যদি ইনভেস্ট করেন, এইখান থেকে যে আপনার মুনাফাটা আসবে এগুলো বলা হয় নিরাপত্তা জামানতের উপর সুদ। আমাদের এই ধারাগুলোকে বলা হয় 82 ধারা। তো 82 ধারায় মানে হয় যে আপনি যে করটা পরিশোধ করলেন এটা চূড়ান্ত পরিশোধিত কর, অর্থাৎ আপনার যদি বছর শেষে অন্য কোনো কর নাও থাকে, এই যে যেটা জমা দিয়ে দিবেন 82 ধারায়, সেটা আর আপনি ফেরত পাবেন না। তো তাহলে আমাদের বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র যদি কারো থাকে সেগুলো আমরা নিরাপত্তা জামানতের উপর সুদ সেকশন 22 মোতাবেক আমরা হিসাব করব। এক্ষেত্রে আমরা ওই সার্টিফিকেট গুলো নিব, কারণ এগুলো থেকে সরকার আপনার উচ্চ করটা কেটে তারপরে আপনাকে মুনাফাটা দেয়। তো আমরা ওইখান থেকে কাগজপাতি সবকিছু নিয়ে আমরা যখন এর মধ্যে দেখাবো আমাদের রিটার্নে, সরকার যেটা কেটে নিয়েছে সেটা সহ আমরা দেখাবো। দেখানোর পরে পরবর্তীতে যখন আমরা রেয়ায়ত, পরবর্তী কর দায়, তো সেখান থেকে আমরা মাইনাস করব যে সরকার কত টাকা নিয়েছে, যেটা আমরা গত পর্ব দেখিয়েছি, আজকে আরেকবার দেখিয়ে দিব। এখন আসি আমরা যাদের বাড়িঘর আছে, যেগুলো ভাড়া দেন, ভাড়া দিয়ে যারা ইনকাম করেন, অর্থাৎ গৃহ সম্পত্তি, ফ্ল্যাট ফ্লট যারা ভাড়া দেন, তাদের ক্ষেত্রে আয়করটা কিভাবে হিসাব হবে। তো এদের ক্ষেত্রে আপনাকে 12 মাসের যেটা করতে হবে, 12 মাসের ভাড়াটাই দেখাইতে হবে। আপনার যদি ফ্ল্যাট থাকে যেগুলো আপনি রেন্ট আউট করেন, 12 মাসেরটা দেখাবেন।
এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো 2টা 3টা ফাঁকা ছিল, খালি ছিল, সেটা আমি কি করব? তো প্রথমে আপনাকে 12 মাসেরটা দেখাইতে হবে, পরবর্তীতে আপনি কত মাস খালি ছিল সেটা আপনি মাইনাস করতে পারবেন। তাহলে প্রথমে 12 মাসেরটা হিসাব করব, পরে কত মাস খালি ছিল সেটাকে আমরা জাস্ট একটু মাইনাস করে দিব। এর জন্য ফর্মের মধ্যে নির্দিষ্ট জায়গা আছে। তারপরে যেটা হচ্ছে আপনার যে বাড়িটা মেরামত বাবদ আপনি যদি আবাসিক কাজে যদি বাড়িটা দেন তাহলে 25% আপনি বাদ দিতে পারবেন। অর্থাৎ আপনার যদি 1 লক্ষ টাকা ইনকাম হয়, 25,000 টাকা আপনি বাদ দিতে পারবেন। এই 25,000 টাকার জন্য কোনো ডকুমেন্ট আপনার দেখানোর প্রয়োজন নাই। আর যদি সেটা আপনি বাণিজ্যিক কাজে যদি ভাড়া দেন তাহলে সেক্ষেত্রে 30% আপনি বাদ দিতে পারবেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই। অর্থাৎ 1 লাখ টাকা ইনকাম হইলে 30,000 টাকা আয়করের বাইরে থাকবে। তারপর আপনার এই আয় বছরে আপনি যদি পৌর কর যদি পরিশোধ করেন তার রসিদটা সংগ্রহ করবেন, সেটা বাদ দিতে পারবেন। যদি জমির খাজনা দেন সেটা বাদ দিতে পারবেন। যদি আপনার সেই বাড়ির বীমার কিস্তি পরিশোধ করেন সেটাও বাদ দিতে পারবেন। তবে এগুলা সবগুলা ডকুমেন্টের প্রয়োজন হবে। আপনি যে পৌর কর দিলেন, রসিদটা নিবেন, জমির খাজনা দিলেন, দাখিলাটা দিলেন, আপনার যে বীমা আছে বীমার যে ডকুমেন্ট সেগুলো আপনার লাগবে। এটা ছাড়া আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে যদি আপনি বাড়ি নির্মাণ করেন বা পুনর্নির্মাণ করেন, সেক্ষেত্রে যে আপনি সুদগুলা দিবেন সেগুলো আপনি বাদ দিতে পারবেন। আর এক্ষেত্রে যারা বাড়িওয়ালা আছেন ওদের জন্য একটা হচ্ছে, যদি আপনার বাড়ি ভাড়া যদি 25,000 টাকার বেশি যদি হয় মান্থলি, আপনি নগদে নিতে পারবেন না। নগদে নিলেও সেই টাকাটা আপনাকে ব্যাংকে জমা করতে হবে। যদি জমা না করেন তাহলে যেই আপনার জন্য জরিমানাটা সেটা হচ্ছে, যেই আপনার আয়করটা আসবে, আয় খাত থেকে যে আয়টা আসলো সেটার 50% অথবা 5,000 টাকা আপনার জরিমানা হইতে পারে। তাহলে যারা এই বাড়িওয়ালা আছেন, 25,000 টাকার বেশি যদি আপনার মান্থলি যদি আপনার বাড়ি ভাড়া আসে, সেটা আপনি যদি নগদেও নেন সেটা ব্যাংকে জমা করতে হবে। যদি না করেন আপনার জন্য জরিমানার ব্যবস্থা আছে। জি ইউসুফ ভাই বলেন। না, এটা হচ্ছে যে কি একটা ফ্ল্যাটের জন্য না পুরা বাড়ির জন্য? একটা বাড়িতে ধরেন 5টা ফ্ল্যাট আছে, না না, তো আপনার 5,000 টোটাল টাকা করে। টোটাল বাড়ি ভাড়া, টোটাল বাড়ি ভাড়া যদি 25,000-এর বেশি মাসে, ঠিক আছে। জি জি জি, মানে ঠিক আছে। ফ্ল্যাট একটা হোক আর 10টা হোক তাতে যা আসে না, টোটাল যদি আপনার তো আমরা এখন তাহলে দেখলাম যে যারা বাড়ি ভাড়া দেন তাদেরটা আপনি 12 মাসে হিসাব করবেন যে তার কত টাকা ভাড়া আসতেছে। যদি 2 3 মাস 4 মাস কোনো বাড়ি ভাড়াও নাও হইতে পারে, খালি থাকতে পারে, ওইটা আমরা আলাদা করে বাদ দিব। আর আপনার বাড়িটা যদি আবাসিক কাজে আপনি ভাড়া দেন 25% বাদ দিতে পারবেন, বাণিজ্যিক কাজে যদি ভাড়া দেন 30% বাদ দিতে পারেন। আর আয় বছরে যদি আপনি কোনো পৌর কর, জমির খাজনা, বীমার কিস্তি যদি পরিশোধ করেন সেগুলা রসিদ সংগ্রহ করবেন, সেগুলো বাদ দিতে পারবেন। আর যদি আপনি বাড়িটা যদি বন্ধকি টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে নিয়ে করেন তাহলে যে সুদটা আসবে সেটাও বাদ দিতে পারবেন। আর বিশেষ নিয়ম হচ্ছে 25,000 টাকার উপরে যদি আপনার বাড়ি ভাড়া হয় মাসে, তাহলে আপনাকে যেটা করতে হবে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো নিতে হবে, অথবা ক্যাশ নিলেও ব্যাংকে জমা করতে হবে। যদি না করেন তাহলে আপনি যে ইনকামটা আসতেছে বাড়ি ভাড়া থেকে তার 50% অথবা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা হইতে পারে। এখন আসি আমরা গ্রাম বাংলার যে আমাদের কৃষি খাত, এই কৃষি খাতের ক্ষেত্রে আমরা সেকশন 26-এ দেখবো এই সংক্রান্ত আলোচনা করা আছে। কৃষি খাতে আপনি উৎপাদন বাবদ 60% বাদ দিতে পারবেন। আপনার যদি 1 লক্ষ টাকা কৃষি খাত থেকে ইনকাম আসে, আপনি তার উৎপাদন খরচ বাবদ 60,000 টাকা বাদ দিতে পারবেন। তার মানে কৃষি যখন আপনারা হিসাব করবেন একজন ব্যক্তির কৃষি আয়, উৎপাদন খরচ বাবদ আমরা 60,000 টাকা বাদ দিতে পারবো, 60% বাদ দিতে পারবো। আর কৃষি খাতের জন্য বিশেষ যে ছাড়টা হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত, সেটা হচ্ছে করমুক্ত। তাহলে কৃষি ক্ষেত্রে আমরা 60% পর্যন্ত ছাড় দিব, অর্থাৎ উৎপাদন খরচ হিসাবে বাদ দিব। আর 2 লাখ টাকা পর্যন্ত আমাদের কৃষি খাতের করমুক্ত থাকবে। এখন চলে আসি আমরা যারা ব্যবসা অথবা পেশা খাতে যারা আছেন যাদের জন্য সেকশন 28 প্রযোজ্য। তো এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি প্রথমে যেটা করবেন, সেক্ষেত্রে যে গ্রোস মুনাফা যেটা, অর্থাৎ একটা উদাহরণ যদি দেই, একজন যদি ব্যবসায়ী হন, উনি যদি 1 লাখ টাকা যদি জিনিস ক্রয় করেন, ক্রয় করার পরে আয় বছরে উনি কি করলেন, আবার ওই জিনিসগুলোকে 1.5 লাখ টাকা বিক্রি করলেন। তাহলে প্রথমে আমরা কি করব, 1.5 লাখ থেকে 1 লাখ যদি বাদ দেই তাহলে কত হচ্ছে আমাদের 50,000 টাকা। তাহলে তার গ্রোস মুনাফা হচ্ছে 50,000। এখন এই মুনাফা থেকে তার কর্মচারী বেতন আছে, তার দোকানের ইলেকট্রিক বিল আছে, নানা প্রকার খরচ আছে, এগুলো বাদ দিয়ে আমরা তখন তার ইয়াটা হিসাব করব। অন্যান্য খরচ বাদ দিব, বাদ দেওয়ার পর তার জিনিসটা আসবে। তাহলে যারা ব্যবসা অথবা পেশা খাতে আছেন,
এদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, তার মুনাফাটা হিসাব করব। এখন যারা আইনজীবী আছেন ওনারা হচ্ছেন পেশা খাতের। এখন নির্ভর করে আপনি যদি রেন্ট আউটে যদি আপনার চেম্বার থাকে, তাহলে এই আয় বছরে আপনি কত টাকা ইনকাম করলেন, সেখানে কত টাকা ভাড়া দিলেন, বিদ্যুৎ খরচ কত টাকা দিলেন, যদি কোনো পিয়ন থাকে তার খরচ কত দিলেন, সেটা আপনি বাদ দিতে পারবেন। এগুলো বাদ দেওয়ার পর তখন আপনার নেট যে ইনকাম সেটার উপর আয়কর আসবে। তাহলে ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে গ্রোস মুনাফাটা হিসাব করব। সেখান থেকে এখন ব্যবসার করার জন্য যে খরচটা হয়েছে, কর্মচারীর বেতন, দোকান ভাড়া, দোকানের যে আনুষঙ্গিক আরো খরচ আছে, দোকানে যদি আপনার হোল্ডিং ট্যাক্স যদি থাকে, পৌরসভার কর, সেইগুলা বাদ দিব। এই দুইটা করার পরে তারপরে যে টাকাটা আসবে সেই টাকাটা হবে আমাদের করযোগ্য। এখন আসি আমরা মূলধনী, মানে হচ্ছেন যারা জায়গা জমি বিক্রি করে যে ইনকাম গুলা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে সেকশন 31। এক্ষেত্রে যেটা আপনাকে হিসাব করতে হবে, দুই প্রকারের ব্যক্তি আসতে পারে। একটা হচ্ছে আপনি সম্পত্তি বিক্রি করতে পারেন, আরেকজন সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারে। তো যিনি সম্পত্তিটা কি করতেছেন, ক্রয় করতেছেন, সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন করার সময় আমরা এক প্রকারের কর কিন্তু পরিশোধ করি। তবে যদিও আমাদের বাংলাদেশের বাস্তবতা, যিনি ক্রয় করেন উনি সম্পূর্ণ টাকা পয়সা পরিশোধ করেন, কিন্তু উৎস করটা যেটা হয় ওটা কিন্তু বিক্রেতাকে পরিশোধ করতে হয়। তো এই জন্য এরকম যদি কোনো সম্পত্তি আপনি বিক্রি করে টাকা পয়সা ইনকাম করেন, তাহলে আপনি সেই দলিলের সার্টিফাইড কপিটা আর যেই টাকাটা পরিশোধ করা হয়েছে সে তার যদি আপনার কাছে যদি থাকে চালানের কপি ভালো, আর না হলে দলিলে লেখা থাকে যে আপনি কত টাকা উৎস কোটা পেমেন্ট করেছেন, সেটা আপনি হিসাব করতে পারবেন। আর এক্ষেত্রে যিনি সম্পত্তিটা ক্রয় করলেন তার ক্ষেত্রে যেটা যুক্ত হবে, যে ধরলাম আপনি 1 লাখ টাকা সম্পত্তি ক্রয় করছেন, প্লাস ওই সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য যেটা করা হয়েছে 20,000 টাকা খরচ হয়েছে, তাহলে আপনার টোটাল যে অ্যাসেটটা আসবে সেটা তখন ওই রেজিস্ট্রেশন খরচ আর সম্পত্তির মূল্য দুইটা একসাথে যুক্ত হয় 1,20,000 টাকা আপনার অ্যাসেট হয়ে যাবে। আপনি 1 লাখ টাকা জিনিস ক্রয় করছেন, 20,000 টাকা রেজিস্ট্রেশন খরচ হয়েছে, তাহলে টোটাল অ্যাসেট হবে আপনার 1,20,000 টাকা। এখন আসি আমরা অন্যান্য উৎসের যে আয়, সেকশন 33। যেমন আপনার ব্যাংকে যদি আপনার টাকা জমা থাকে, এফডিআর থাকে, লটারি, বক্তৃতা, বিভিন্ন প্রকার লেখনির মাধ্যমে যদি আপনি সম্মানী পান, এগুলিকে বলা হয় যে ভিন্ন খাতের যে আপনার আয়। এগুলো হিসাব করার ক্ষেত্রে একই রকম। যেমন ধরেন যে আপনি যদি কোনো বক্তৃতা দেন, সেক্ষেত্রে আপনি ওইখানে যে গেলেন আপনার আসা যাওয়ার খরচটা বাদ দিতে পারবেন। যদি হোটেলে আপনাকে নিজে থেকে থাকতে হয় সেটা আপনি বাদ দিতে পারবেন। অর্থাৎ নেট যে টাকাটা জাস্ট সেইটাই। অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বক্তৃতা বা লেখনী সম্মানী তারা সরকারের করটা নিয়ে কেটে তারপরে আপনাকে দেয়। তো যদি সেটা কেটে রাখে তাহলে সেটা সহ আপনি হিসাব করবেন। যদি তারা যদি আপনার থেকে উৎসকরটা কেটে নেয় তাহলে সেটা সহ হিসাব করবেন। আর যদি না কাটে তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আসি আমরা যারা পার্টনারশিপ অ্যাক্টের মাধ্যমে পার্টনারশিপ করে যারা ব্যবসাপাতি করেন, পার্টনারশিপের যে আয়গুলা, সেগুলার ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, পার্টনারশিপ থেকে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনার যে করযোগ্য আয়ের মধ্যে সরাসরি ইনক্লুড হয়ে যাবে। যে ধরলাম আপনার 4 লাখ টাকা করযোগ্য আয় আপনি বের করলেন, আর পার্টনারশিপ ব্যবসা থেকে আপনি আরো 1 লাখ টাকা পাইলেন, তাহলে টোটাল আপনার চলে আসবে 5 লাখ। এখন এই পার্টনারশিপের ক্ষেত্রে যে এই মুনাফাটা হয়েছে সেখানে কিন্তু আপনি আয়কর দিচ্ছেন। তো এই জন্য সেখান থেকে আপনি রেয়ায়ত পাবেন। তো এই রেয়ায়ত কিভাবে হিসাব করা হয়, রেয়ায়তের একটা সূত্র হচ্ছে যে আপনি প্রথমেই যেটা করবেন, 4 লাখ টাকা আপনার মূল ছিল, পার্টনারশিপ থেকে 1 লাখ টাকা পাইছেন, টোটাল 5 লাখ টাকার আপনার কয় টাকা কর আসতেছে, এটাকে বলতেছি আমরা মোট প্রদেয় কর। এই মোট প্রদেয় করের সাথে আপনি ফার্মে যে 1 লাখ টাকা পাইলেন এটাকে গুণ দিবেন। দেওয়ার পর নিচে আপনি মোট আয়টা দিয়ে আবার ভাগ দিয়ে দিবেন, তাহলে আপনি দেখবেন আপনার যে আয়তের পরিমাণটা কিন্তু বের হয়ে যাবে। তো এইভাবে আপনারা করতে পারবেন। আর বাস্তব যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেখানে কিছু জিনিস আছে সেগুলো দ্বারা আরো সহজে বুঝতে পারবেন। আর যারা সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বললাম যে সরকারি চাকরি দিবে শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, এই তিনটাই করযোগ্য। আর তাদের যে একটা নতুন করে বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে, সেটা এনবিআর পরবর্তীতে ক্লিয়ার করেছে যে এটা করমুক্ত থাকবে। বাংলা নববর্ষ ভাতাটা করের যোগ্য হবে না। তাহলে সরকারি চাকরিজীবী যদি হিসাব করেন, তার শুধু মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, এই তিনটাই আপনারা করের আওতায় আনবেন। বাকি কত পাইছে সেগুলা বাদ দিয়ে দিতে হবে, সেগুলা আসবে না। আর বাংলা নববর্ষ ভাতা এটা করমুক্ত থাকবে। এটা ছিল মোটামুটি আমাদের থিওরিগত ক্লাস। যদি এক্ষেত্রে আপনারা নাও বুঝেন, টেনশনের কোনো কারণ নাই। যেটা বললাম জাস্ট সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এখন আসি আমরা রিটার্ন ফর্ম। এখন পর্যন্ত যে রিটার্ন ফর্ম গুলো আছে আপনি নিজে কোনটাতে দিবেন বা আপনার ক্লায়েন্টকে কোনটাতে দিয়ে দিবেন, তো মনে রাখবেন
আমরা এখন পর্যন্ত যে রিটার্ন ফর্ম গুলা পাচ্ছি এক্ষেত্রে সবার জন্য দুই প্রকারের কিন্তু রিটার্ন ফর্ম আছে। এই দুইটা রিটার্ন ফর্ম, একটা 16 সালের পূর্বে ছিল, একটা 16 সালের পরে নিয়ে আসা হয়েছে। তো দুইটাই চালু আছে, আপনি যে কোনোটাতেই দিতে পারেন। যেটা আইটি 11 ঘ এ, এটার মধ্যে যেটা এটা হচ্ছে যে একটা ফর্মের ভিতরে সবকিছু দেওয়া আছে। আপনি যদি বেতনভোগী হন, পেশাজীবী হন, কৃষি খাতে আয় থাকে, ওই ভিতরে পৃথক পৃথক করে জায়গা দেওয়া আছে। অর্থাৎ লম্বা চড়া প্রায় মোটামুটি 8 পাতার ফর্মটা। তো আপনি সেটার মধ্যে দিতে পারেন। অথবা 2016 সালে তারা যেটা বললো যে একজন ব্যক্তি তো হয়তো শুধু পেশাজীবী হইতে পারে, তার কৃষি ইনকাম নাও থাকতে পারে, তো এত বেশি কিছু আমরা না দেই। তারা আইটি ঘর 2016-এ যেটা করেছে, 4 পাতার মেইন ফর্ম নিয়ে আসে, আপনাকে বলতেছে পেশাজীবী হইলে 1 পাতার যুক্ত করেন, আপনার কৃষি আয় থাকলে 1 পাতা যুক্ত করেন, অর্থাৎ শুধু পাতা যুক্ত হইতে থাকবে। আর পূর্বে যেটা ছিল যে টোটালি আপনাকে 7 বা 8 পাতার হইতো। তো এই জন্য 2016 সালে তারা মূল ফর্মটা হচ্ছে মাত্র 4 পাতার। এই 4 পাতার মধ্যে 1 পাতায় আপনার নাম ঠিকানা থাকে, 1 পাতা প্রাপ্তি স্বীকার, 1 পাতা হচ্ছে যে আপনি কোন খাতে কত টাকা আয় করলেন, এই জিনিসগুলাই দেওয়া আছে। তো এই জন্য আমার হিসাবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা যদি 2016 সালের পরেরটা দেন, সেক্ষেত্রে জাস্ট ওই 4 পাতা প্রথমে আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন, পরে জাস্ট জিজ্ঞেস করতে হবে যে আপনার কোন খাতে আয় আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যেটা আমাদের 1 পাতা রিটার্ন ফর্ম, যেটা 2020 সালে জারি করা হয়েছে, এটা জাস্ট বলবো আমরা যারা একদম প্রান্তিক লেভেল আছেন, যাদের ইনকামটা 4 লাখ টাকা কত পড়বে আমরা দেখেছি, 4 লাখ বা এর কম, তাদের জন্য। তবে এটাতে না দেওয়াটাই ভালো, কারণ যেটা হচ্ছে পরবর্তীতে আপনার ইনকাম থাকতেও পারে, তো এটাতে যদি আপনার একটু ইনকাম যদি থাকে, এক্ষেত্রে এটা না দেওয়াই ভালো। আর দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে যারা বেতনভোগী, তাদের জন্য একটা ছোট্ট ফর্ম আছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। অথবা যারা ব্যবসা এবং পেশা খাতে আয় আছে, যাদের আয়টা 3 লাখের বেশি না, এদের জন্য একটা পৃথক ফর্ম আছে। তাহলে আমরা টোটাল দেখলাম এই জায়গায় 5 প্রকারের ফর্ম। তো আপনি যদি বেতনভোগীর জন্য পৃথক ব্যবহার করতে চান, উমোটা ব্যবহার করতে পারেন। অথবা ব্যবসা ও পেশা খাতের জন্য 3 লাখটা ব্যবহার করতে পারেন। তবে এত কিছু না করে আমার হিসাবে আপনি যদি উপরেরটা, যেটা 2016 সালে জারি করা হয়েছে, একটা ফর্মের উপরেই দক্ষতা রাখেন, তাহলেই যথেষ্ট। এত কিছু আপনার মনে রাখার দরকার নাই। আমাদের নেক্সট পর্বে মিয়াজি ভাই আপনাদেরকে যে 2016 সালের আগে যেটা আছে, যেটা সবাই বেশি ব্যবহার করে, যেহেতু পুরাতনটাতে লিখতে লিখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে, তো সেটা আপনাদেরকে দেখাবেন যে সেটাতে আপনারা কিভাবে পূরণ করবেন। আজকের ভিডিওতে আমরা যেটা করব, 1 পাতা রিটার্নটা দেখাবো এবং 2016-র পরে প্রথম 4 পাতাটা আমরা জাস্ট দেখাবো। আর একটা ক্লাসে যে পরবর্তী যে অ্যাড করবেন, চাকরিজীবী হইলে 1 পাতা, পেশাজীবী হইলে 1 পাতা, গৃহ সম্পত্তি থেকে আয় থাকলে 1 পাতা, ওই পাতাগুলো আপনাদেরকে অ্যাড করা শিখাবো, তাতে আপনাদের জন্য যথেষ্ট হবে। তো আমরা গত পর্বেও দেখেছি যে 1 পাতা রিটার্ন ফর্ম পূরণ করার জন্য আপনার শর্ত হইলো আপনার আয় 4 লাখের বেশি হবে না, মোট সম্পত্তি 40 লাখের বেশি হবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। এটার পরেও আরো যে সত্যটা তারা লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মেইন হচ্ছে যে আপনার কি থাকবে না, কোনো মোটর গাড়ি আপনার মালিকানায় থাকবে না, আয় বছরের শেষ দিনে মোটর গাড়ি থাকবে না, সিটি কর্পোরেশন এলাকায় কোনো আপনার গৃহ সম্পত্তির বিনিয়োগ বা আপনি মালিক হইলে 1 পাতার ফর্মে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন না। আর 1 পাতার ফর্মে আপনার যে মোট সম্পদ এগুলো দেখানোটা অপশনাল, আপনি চাইলে দেখাতে পারেন। আর এটাকে সার্বজনীন স্বনির্ধারণী ফর্ম হিসেবে ঘোষণা করা হয়। তাহলে 1 পাতাটা আপনারা কাদের দিবেন? যারা স্টুডেন্ট, কোনো ইনকাম নাই, সঞ্চয়পত্র মাত্র 2 লাখ টাকা ইনকাম, আর হয়তো অন্য ইনকামও নাই, হয়তো গৃহিণী জাস্ট স্বামীর কাছ থেকে কিছু গিফট পাইছে, সঞ্চয়পত্রের জন্য করছে, তো তাদের জন্য আপনারা 1 পাতার ফর্মটা ব্যবহার করে দিয়ে দিতে পারেন, খুবই ইজি, কোনো সমস্যা নাই। কিন্তু যার অ্যাসেট আছে, যার বিভিন্ন প্রকার সম্পত্তি আছে, আয় না থাকলেও 1 পাতাটা ব্যবহার না করাই ভালো তাদের জন্য। এটা ব্যবহার করাটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট। আইটি ঘ 2016, এটার মধ্যে তার যাবতীয় বিস্তারিত কিছু দেওয়া থাকবে, পরবর্তী তার আয়কর হিসাবে আপনার সমস্যা হবে না। তো এখন আমরা আসি আয়কর রিটার্ন জমা না করলে আইনের সেকশন গুলো একটু মনে রাখবেন। 124 ধারা মোতাবেক জরিমানা হইতে পারে, 73 ধারা মোতাবেক 50% সরল সুদ হইতে পারে, 73-এর এ ধারা মোতাবেক বিলম্ব সুদ আপনার জন্য আরোপিত হইতে পারে। এই তিনটা জাস্ট আমরা একটু সেকশন গুলো মনে রাখবো। আর ইংলিশ আইনটা তো আপনারা একবার অবশ্যই পড়ে দেখবেন। তো রিটার্ন সাধারণ পদ্ধতি আমরা যেটা বললাম, গত পর্বে বলেছিলেন যে ভাই সাধারণ পদ্ধতিতে কি, সাধারণ পদ্ধতির কথা হচ্ছে আপনি আপনার আয় ব্যয়টা হিসাব করে জমা দিলেন, কত টাকা কর হইলো আপনি বের করলেন না, অথবা সেটা জমাও দিলেন না, জাস্ট তাদের কাছে সাবমিট করলেন যে এটা আমার আয়, এটা হচ্ছে ব্যয়, এই হচ্ছে আমার সম্পদ। তো তারা যেটা করবে, আপনার এই ফর্মটা যাচাই বাছাই করে তারাই আপনাকে ঠিক করে দিবে যে আপনি এত টাকা পেমেন্ট করে নিয়ে আসেন।
আর সার্বজনীন যেটা, সার্বজনীনের মধ্যে আপনি নিজেই নিজের আয়করটা হিসাব করেন, নিজেই সেটা আপনি কতটা আয়কর আসলো সেটা ব্যাংক ড্রাফট করে দেন, সে সবকিছু করেন, আপনার টিন সার্টিফিকেট থাকতে হয়। তো এই জন্য সার্বজনীন দাখিল করতে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে, এটা ছাড়া আপনি পারবেন না। নিজেই নিজের সবকিছু হিসাব করবেন, এটা ব্যাংকে কত টাকা আয়কর আসলো সেটা জমা করবেন, এবং এটা আপনাকে 30শে নভেম্বর অর্থাৎ আয়কর দিবসের মধ্যেই করতে হবে, অথবা আপনি যদি সময় নেন সেই সময়ের মধ্যে দাখিল করতে হবে। এই সময়ের পরে আপনি সার্বজনীন দাখিল করলেও সেটা সার্বজনীন হবে না, সেটা সাধারণ পদ্ধতি হিসাবে তারা নিবে, এবং তারা আপনার আবার অ্যাসেট হিসাব করে দেখবে যে আসলে আপনার আয়করটা ঠিক আছে কিনা। তাহলে সার্বজনীনের জন্য আমরা আয়কর দিবসের মধ্যেই অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে। টিন সার্টিফিকেটটা আপনার লাগবে, নিজের আয়কর নিজে হিসাব করবেন, যত টাকা হইলো ব্যাংকে জমা করবে, জমা করে তার ডকুমেন্ট সহ আপনাকে জমা করতে হবে। আর আপনি যদি প্রথমবার যদি ক্লায়েন্টের করেন সেক্ষেত্রে তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে। আর প্রতি 5 বছর পর পর সব করদাতার নতুন করে ছবি দিতে হবে। আর কাগজপত্র আপনার কি লাগবে, কথা হচ্ছে আপনি যেই সকল খাতে থেকে আয় করেছেন তার ডকুমেন্ট লাগবে। আর যদি বেতন খাতে হন আপনার নিয়োগকর্তা কর্তৃক ওই যে 365 দিনের কত টাকা বেতন পাইলো সেটা নিবেন, ব্যাংকে যদি ডিপোজিট থাকে ব্যাংক থেকে হিসাব নিবেন, সঞ্চয়পত্র থেকে নিবেন, আপনি যদি জমি বিক্রি করেন দলিলের সার্টিফাইড কপিটা নিবেন। এক কথায় হচ্ছে যেই সেক্টর থেকে আপনি ইনকাম করছেন, যেই সেক্টরে আপনি বিনিয়োগ করছেন, যেই সেক্টর থেকে আপনি রেয়াত দাবি করতেছেন, টোটালটার আপনার ডকুমেন্ট আপনার চাইতে হবে। এটা আপনাকে সংগ্রহ করতে হবে, কেউ সংগ্রহ করে দিবে না। যেমন আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন, আপনি রেয়াত চাচ্ছেন, তো ডকুমেন্ট আপনাকে সঞ্চয় অধিদপ্তর থেকে, সঞ্চয় ব্যুরো থেকে আপনাকে নিতে হবে। আর যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে কোথাও কাজ করেন তার বিনিয়োগ যে কর্তা আছে তার কাছ থেকে ডকুমেন্ট গুলো আপনাকেই নিতে হবে। আর আমরা যেটা বললাম জীবনযাত্রার ব্যয়টা আপনার যদি 4 লাখ টাকার বেশি যদি ব্যয় না হয় বছরে, আপনাকে জীবনযাত্রার যে ব্যয় সেটা আপনাকে দেখাতে হবে না, যদি এসে তার একটু কন্ডিশন আছে। আর 3 প্রকারের কর আছে, একটা হচ্ছে অগ্রিম কর, একটা হচ্ছে উৎসে পরিশোধিত কর, একটা হচ্ছে প্রত্যর্পণযোগ্য কর। এই তিনটা আপনি বাদ দিতে পারবেন। কখন বাদ দিবেন? এই তিনটা বাদ দিব আমরা যখন আমাদের রেয়ায়ত পরের কর যেটা আসবে তারপরে বাদ দিব। এগুলোর জন্য আপনার কাগজপাতি লাগবে, আপনি মুখে বললে হবে না, আপনাকে ডকুমেন্ট শো করাইতে হবে যে আমি এত তারিখে এই টাকাটা পরিশোধ করছি, তখনই আপনি রেয়ায়তটা পাবেন। তো এখন আসি আমরা আরো, যেটা হচ্ছে যে আয়কর রিটার্ন কারা জমা দিবেন এই সংক্রান্ত প্রথম ক্লাসে যদিও আমরা বলেছি, তারপরও কিছু কনফিউশন ছিল। 2 প্রকার ব্যক্তি জমা দিবেন, 2 শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে যাদের করযোগ্য আয় আছে, আরেকটা হচ্ছে যাদের করযোগ্য আয় থাক বা না থাক আপনি দিতে বাধ্য, আপনার ইনকাম হোক বা না হোক আপনি রিটার্ন জমা দিতে বাধ্য। তো যাদের করযোগ্য আয় আছে এরা আমরা 4টা শ্রেণীতে এখন পর্যন্ত বিভক্ত দেখতেছি, যে কার করযোগ্য আয়। এখন একজন ব্যক্তি যদি পুরুষ হয়, তার যদি 3 লাখ টাকার বেশি যদি ইনকাম থাকে তাহলে সেটা হচ্ছে করযোগ্য, তাহলে তাকে রিটার্নটা দাখিল করতে হবে। এটা ছাড়া তৃতীয় লিঙ্গ, মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে যদি মানুষ হয় তাদের জন্য 3.5 লাখ টাকার বেশি যদি তার আয় হয় সে আয়কর রিটার্ন দিতে বাধ্য। এটা ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছে তার যদি ইনকামটা 4,75,000 টাকার বেশি হয় তাহলে সে রিটার্ন দিতে বাধ্য, আর প্রতিবন্ধী হলে 4,50,000 টাকা। অনেকের হয়তো এই যে অ্যামাউন্টটা শুনে মনে আসতেছে করমুক্ত সীমা, মনে রাখবেন 3 লাখ পর্যন্ত করমুক্ত, 3 লাখের বেশি হইলেই করযুক্ত। তো জাস্ট ওইটাকে একটু মনে রাখলে আপনার হয়ে যাবে যে 3 লাখের বেশি ইনকাম হইলে আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে। আর যারা আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, প্রথম পর্বে আমরা আপনাদেরকে পড়িয়েছি অথবা নির্দেশিকা দেওয়া আছে, 22 প্রকারের ব্যক্তি আছেন যাদেরকে তার আয় থাক বা না থাক সে বাধ্যতামূলক ভাবে তাকে রিটার্নটা দাখিল করতে হবে। এখন পর্যন্ত 3 জন ব্যক্তি আছেন যাদের টিন সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে দাখিল করতে হবে না, আয়কর রিটার্নই দাখিল করতে হবে না। একটা হচ্ছে বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে, তো আশা করি অনিবাসীকে সেটা আপনাদের আর বলার অপেক্ষা রাখে না, এটা সংজ্ঞা থেকে বুঝে নেবেন অনিবাসীকে। তারপর হচ্ছে কেউ যদি জমি বিক্রি করার জন্য টিন সার্টিফিকেট করে এবং তার যদি করযোগ্য যদি আয় না থাকে তাহলে তাকে দাখিল করতে হবে না। তো অনেকেই বললেন যে ভাই আমি জমি বিক্রি করব, তারা জানবে কিভাবে? কথা হচ্ছে আপনি জমি বিক্রি করার সময় কিন্তু সরকারকে ট্যাক্সটা দিয়েই দিয়েছেন, অগ্রিম কর হিসাবে দিয়েই দিয়েছেন। তো এজন্য এনবিআর কিন্তু প্রতিটা ফাইল কিন্তু অডিট করে না, তারা জাস্ট 10 থেকে 15% তারা লটারির মাধ্যমে চয়েস করে, সেগুলাই তারা করে। ভবিষ্যতে হয়তো কোনো একদিন এই নিয়মটাও তারা বাদ দিবে। তবে এখন পর্যন্ত আপনি জমি বিক্রি করার জন্য যদি টিন করেন, যদি আপনার কাছে নোটিশও আসে,
আপনি জাস্ট যদি দলিলটা সাবমিট করেন যে আমি এই সম্পত্তিটা বিক্রি করছি, তাহলে যথেষ্ট, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড করার জন্য যদি টিন করেন, যদিও এটা হচ্ছে হাস্যকর একটা জিনিস, কারণ আমরা জানি আপনার মাসিক বেতন 25,000 টাকার কম হইলে কোনো ক্রেডিট কার্ড কোনো ব্যাংক দেয়ই না। তো মাসে যদি 25,000 টাকা কামান, আপনি হিসাব করে দেখেন বছরে কত হবে। এখন তারা বলতেছে ক্রেডিট কার্ডের জন্য যদি আপনি টিন করেন, আপনার যদি করযোগ্য আয় না থাকে। এখন এনবিআর কে বুঝাবে যে ক্রেডিট কার্ড দেয় যাদের মাসিক বেতন 25,000 বা এবারে যে ব্যবসার বেতন 25,000-এর বেশি মান্থলি ইনকাম, তাদেরকেই দেয়। কিন্তু তারা বলতেছে আপনি যদি ক্রেডিট কার্ড করার জন্য যদি টিন করেন আর করযোগ্য আয় না থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে না। তো এটা ছিল মোটামুটি আমাদের বেসিক গত কিছু বিষয়। আর আইনের গত কিছু সেকশন আপনারা মনে রাখবেন, যেটা আমরা ফর্মের মধ্যে পাবো। এই যে 82-র বি ধারা আমরা যেটা আপনাদেরকে দেখাইলাম ফর্মের মধ্যে, এটা হচ্ছে আপনি সাধারণ পদ্ধতিতে দিচ্ছেন না আপনি যে সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতিতে দিচ্ছেন, ওইটাই ফর্মের মধ্যে জিজ্ঞাসা করা হয়। আপনি যদি ভুল সংশোধনী দাখিল করেন, আপনারটা অডিটের জন্য যদি নির্বাচিত না হয়, তাহলে 180 দিন, 6 মাসের মধ্যে আপনি আপনি ভুল সংশোধনী দাখিল করতে পারবেন 82 বিবি এর যে 5 সেকশন মোতাবেক। এটা ছাড়া এই তো এখানে বললাম 180 দিনের মধ্যে, অথবা যদি আপনারটা অডিটের জন্য নির্বাচিত না হয় এর মধ্যেই আপনি ভুল সংশোধনী দিতে পারবেন। তারপরে যেটা হচ্ছে আমাদের এখানে যে 80-র 1 ধারা মোতাবেক পরিসম্পদ দায় বিবরণী আপনার দাখিল বাধ্যতামূলক কিনা এটা জিজ্ঞেস করা হয়। 82-র বি মোতাবেক আপনার জীবনযাত্রার ব্যয় 4 লাখ টাকার বেশি কিনা, এগুলো ফর্মের মধ্যে কিন্তু সেকশন গুলো উল্লেখ করা আছে, তাই জাস্ট একটু আলাদা করে দিছি, যাতে এত বড় আইনটা তো আর আপনার 2 দিনে মুখস্থ করা সম্ভব না। এই সেকশন গুলো একটু হাইলাইট করে রাখবেন যে এগুলা এটাই বোঝাচ্ছে। এটা ছাড়া যে সেকশন 21 বেতন খাতের আয় বুঝায়, সেকশন 22 নিরাপত্তা জামানতের আয় বুঝায়, 24 গৃহ সম্পত্তির আয়, 26 কৃষি সম্পত্তির আয়। আপনার যদি কোনো কনফিউশন তৈরি হয়, কারণ এনবিআর যে নির্দেশিকা জারি করে এগুলোর মধ্যে 5% কিন্তু ভুল থাকে, তো এই জন্য তারা উপরে লিখে দেয় যদি এখানে ভুল থাকে আইনটা প্রাধান্য পাবে। অর্থাৎ তারা নিজেরা কোনো কিছু দায়িত্ব নিতে চায় না, ওই বইয়ে লেখা আছে যদি এখানে ভুল থাকে আইনে প্রাধান্য পাবে। তো এই জন্য আপনি তখন এই সেকশন গুলো একটু দেখতে হবে, যদি কৃষি খাতের আয় নিয়ে কোনো আপনার সমস্যার সৃষ্টি হয়, আপনি সেকশন 26টা একটু খুলে দেখবেন যে আসলে কি বলছে। ব্যবসা খাতের যদি হয় সেকশন 28টা খুলে দেখবেন, যদি মূলধনী আয় হয় সেকশন 31 খুলে দেখবেন যে সেখানে আসলে কি বলতে চাচ্ছে। তারপরে অন্যান্য উৎসের যে আয় সেকশন 33টা খুলে দেখবেন, কোনো যদি কনফিউশন তৈরি হয় সেটা আপনি আজকে যদি শুনানির জন্য যান, আপনি যদি সেকশনটা তুলে আয়কর কর্মকর্তাকে বলতে পারেন, উনি কিন্তু আপনার বিরুদ্ধে আর কোনো কথাই বলবে না। তো একই রকম ভাবে যদি কারো স্বামী বা স্ত্রী বা নাবালকের সম্পত্তি থেকে যদি আয় থাকে, তার জন্য সেকশন 43 সাবসেকশন 4। তো এই জাস্ট এইগুলো আমরা একটু লিখে রাখবো, মনে রাখবো। আর 82 সি ধারা বলে যে ন্যূনতম কর, মানে হচ্ছে যে আপনার 1,000 টাকা কর আসলে 1,000 টাকা দিতে পারবেন না, 3,000, 4,000 বা 5,000 দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের 82 সি ধারার ন্যূনতম কর। আপনি যদি বিনিয়োগ জনিত রেয়াত দাবি করতেছেন, এটা আপনি সেকশন 44 সাবসেকশন 4 এবং যে আপনার ক্লজ 5 আমাদেরকে দেখতে হবে যে তার বিনিয়োগ জনিত কর রেয়াত। একই রকম ভাবে যে কাদের রিটার্ন দাখিল করতে হবে সেকশন 75, সরল সুদ 73, বিলম্ব সুদ 73A, অগ্রিম কর 64, 68 এবং 68B, আর 124 হচ্ছে জরিমানা। মোটামুটি এই সেকশন গুলো যদি আপনি একটু আয়ত্ত করতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার মাথার মধ্যে টোটাল আয়করটাই কিন্তু ঘুরতে থাকবে। সরকার যা কিছু করে এর মধ্যেই কিন্তু চেঞ্জ করবে। গোটা আইনটা যদি আপনি নাও পড়েন, আশা করি আপনার জন্য সমস্যা হবে না, টেনশন হবে না। তো আশা করি এগুলোর মধ্যে যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা জানাবেন। আর যেই ফর্মটা জাস্ট আমরা আপনাদেরকে দেখাইতে চাইছি যে ফর্মটা পূরণ করার জন্য, এই ফর্মটা দেখেন, এটা 4 পাতার ফর্ম, এটার মধ্যে কোনো হিসাব নাই, জাস্ট ব্যক্তিগত তথ্যগুলা আপনারা কিভাবে পূরণ করবেন। তো প্রথমেই কথা হচ্ছে এক্ষেত্রে আপনি আপনার একটা ছবি লাগবে, যদি প্রথমবার যদি আয়করদাতা হয় এখানে আপনি ছবিটা তার অ্যাড করবেন। আর এই ফর্মটা হচ্ছে 2016 সালের, এটা সবার জন্য। এই জন্য এখানে লেখা আছে যদি এই ফর্মের সাথে যদি বেতনভোগী হয় একটা পাতা যুক্ত করে দিব, যদি গৃহ সম্পত্তির আয় থাকে আরেকটা পাতা যুক্ত করব, যদি ব্যবসা থাকে আরেকটা যুক্ত করব, যদি বিনিয়োগ জনিত রেয়ায়ত চাই আরো একটা যুক্ত করব, আর যদি না থাকে 1 পাতা যুক্ত করলে আমাদের কিন্তু চলবে। অর্থাৎ 5 পাতার ফর্মে আপনি দাখিল করতে পারবেন। তো এগুলার ক্ষেত্রে দেখেন যে কর বছর কোনটা, আমরা কিন্তু আপনাদেরকে সংজ্ঞাগুলো ভালো করে পড়াইছি যে কোনটা কর বছর। কর বছর হচ্ছে আয় বছরের পরেরটা। তো এটা হবে আমাদের 2000, এটা আমাদের 2021 এবং 2022, এটা হচ্ছে আমাদের কর বছর।
2 নম্বরে বলতেছে এই রিটার্নটা 82 বিবি ধারায় দাখিল করা হচ্ছে কিনা, মানে এটা সাধারণ না সার্বজনীন। তো এটা হচ্ছে যে সার্বজনীন, তো এটার জন্য আমরা হ্যাঁ অপশনে ক্লিক করব। তারপরে করদাতার নাম, এটা তো বোঝার কিছুই নেই, তার নামটা লিখবেন। পুরুষ না স্ত্রী সেটা আপনার অবস্থার উপর নির্ভর করে। 12 ডিজিটে যে টিন সার্টিফিকেট, এটা আপনি টিন সার্টিফিকেটটা দেখেই লিখতে হবে। আর 2012 সালের পূর্বে যদি পুরাতনটা যদি থাকে লিখবেন, না থাকলে এখানে লিখে দিবেন প্রযোজ্য না। তারপরে সার্কেলটা, এটা আপনি তিন সার্টিফিকেটেই পাবেন যে আপনার সার্কেলটা কত হচ্ছে, সেখানে লিখে দিবেন। করাঞ্চল আপনি তিন সার্টিফিকেটেই পাবেন। তারপরে আবাসিক মর্যাদার ক্ষেত্রে নিবাসী না অনিবাসী আপনাদেরকে আমরা কিন্তু পূর্বেই শিখিয়েছি, যদি 182 দিন বা এর বেশি বাংলাদেশে থাকে সে হবে নিবাসী। অথবা আরেকটা ক্রাইটেরিয়া ছিল এক আয় বছরে 90 দিন এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন। তো হিসাবটা করে আপনি নিবাসী না অনিবাসী এটা ক্লিক করে দিবেন। ম্যাক্সিমাম নিবাসী হয়ে থাকেন, সামান্য ক্ষেত্রে অনিবাসী আসে। তো 10 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যার আয়করটা হিসাব করতেছেন, এখন উনি যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন এখানে ক্লিক করবেন। কেন ক্লিক করবেন? তার জন্য করমুক্ত সীমাটা বেশি, 4,75,000। প্রতিবন্ধী হইলে তার জন্য 4,50,000, এই জন্য ক্লিক করে দিতে হবে যে আপনি প্রতিবন্ধীর হয়ে দাখিল করতেছেন। অথবা 65 বছর বা তার বেশি যদি করদাতা হয় তার জন্য 3,50,000, এই জন্য ক্লিক করে দিতে হবে। আর যদি কোনো অভিভাবকের প্রতিবন্ধী ছেলে সন্তান থাকে, তার যদি রিটার্ন দাখিল করেন, ক্লিক এই জন্যই করতে হবে কারণ তার জন্য 50,000 টাকা সে করমুক্ত বেশি পাবে। তো এই 10 নম্বরটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপর, যে কোন প্রকারের ক্লায়েন্ট এটা আপনি সাবমিট করতেছেন। তারপরে জন্ম তারিখ দিন মাস এটা তো কিছু বুঝার নাই, এটা আপনি আইডি কার্ড দেখে করবেন। আর আয় বছর কোনটা হবে? আয় বছর হবে আমাদের এখান থেকে 1/7/2020। 1/7/2020 থেকে নিয়ে আমাদের 30শে জুন 2021, 30/6 আমাদের 2021, এটা হচ্ছে আমাদের আয় বছর। আর এখন যদি আপনি বেতনভোগীর ক্ষেত্রে যদি আপনি সাবমিট করেন, তাহলে বেতনভোগীর নিয়োগকর্তার নামটা এখানে লিখবেন, যে কোন কোম্পানির আন্ডারে কাজটা করতেছে, যাবতীয় নামটা লিখবেন। তারপরে 14 নম্বরে এখন করদাতার উপর নির্ভর করে, স্বামী হইলে স্ত্রী, স্ত্রী হইলে স্বামীর নাম, যদি তাদের টিন থাকে লিখবেন, না থাকলে প্রযোজ্য না। পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো মোটামুটি এটা হচ্ছে প্রথম পাতা, যেখানে আপনার করদাতার ব্যক্তিগত তথ্যগুলো থাকতেছে। এখন আমরা তারপরে যদি আর জাস্ট আপনারা যখন এটা প্রিন্ট করবেন, এটাকে কিন্তু আপনি, এটা ওয়ার্ড আকারে পাওয়া যায়, তো এর জন্য আপনি চাইলে একটু বড় করতে পারেন। আর A4 সাইজে করতে হলে ফন্টটাকে একটু ছোট করবেন, তাহলে এটা এক পাতায় চলে আসবেন। এখানে কিন্তু এটা দ্বিতীয় পাতায় চলে আসছে। আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার। আর যদি ব্যবসার নিবন্ধন নাম্বার যদি থাকে, কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন তার বিন নাম্বার হয় একটা, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সেই নাম্বারটা আপনাকে কালেক্ট করে সেটা এখানে দিতে হবে, ব্যবসার নিবন্ধন নাম্বার। তারপরে চলে আসি আমরা আয়কর বিবরণী। এটা আজকে জাস্ট আমরা দেখাবো না, এখানে প্রথমে আপনি টিন সার্টিফিকেটটা লিখবেন, তার টিন সার্টিফিকেটটা কত। তারপরে আসবে আপনি কার হিসাবটা করতেছেন, বেতনভোগী হইলে তফসিল দেখেন 24-এ সংযুক্ত করছেন কিনা, সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমরা জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা এরকমই থাক। আমরা যখন হিসাব করব, যদি বেতনভোগীর হয় তাহলে জাস্ট এখানে আমরা বেতনভোগীর পাতাটা, এই যে 24-এর যেটা বলতেছে এটা অ্যাড করব, পৃথক একটা পাতা আছে, এখানে শুধু টাকার পরিমাণ লিখে দিব যে এখানে টোটাল কত টাকা তার আমরা করযোগ্য আয় পাইলাম। এরকম যদি নিরাপত্তা জামানত জনিত সুদ থাকে সেটা কত টাকা পাইলাম, কৃষি আয় কত টাকা পাইলাম, এগুলো এখান থেকে আমরা হিসাব করব নেক্সট ভিডিওতে। তারপরে এটার মধ্যে আমরা কর পরিগণনা এবং পরিশোধ বিবরণী পাবো, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আর এক্ষেত্রে এখানেও আবার প্রতি পাতায় আপনাকে টিন সার্টিফিকেটটার নাম্বারটা লিখে দিতে হবে। তো এগুলা লিখার পর দেখেন, এক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে আপনি প্রতিবন্ধী পিতা মাতা হয়ে থাকলে আপনি তার জন্য রিয়ায়ত দাবি করতেছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হইলে না। তো প্রতিবন্ধী থাকলে আপনি হ্যাঁ করবেন, না হইলে না দিবেন। তারপর বলা হচ্ছে যে দেখেন, আমরা যে আপনাকে 81 এই ধারা পড়াইলাম, যে আপনার পরিসম্পদ এবং দায় বিবরণী আপনার দাখিল করতে আপনার বাধ্যবাধকতা আছে কিনা। আপনি কোথা থেকে জানবেন? 40 লাখের বেশি আয়, একের অধিক মোটর গাড়ি, আপনার যদি পৌরসভা অঞ্চলে 8,000 স্কোয়ার ফিটের বেশি যদি আপনার সম্পত্তি থাকে আপনার জন্য বাধ্যতামূলক, তখন আপনি এখানে হাতে দিতে হবে যে আপনার বাধ্যতামূলক রয়েছে, আপনি এটা অ্যাটাচ করতেছেন। তারপরে রিটার্নের সাথে আপনি কি কি যুক্ত করতেছেন, এগুলো এখান থেকে টিক করে দিব। সেটা আমাদের ক্লায়েন্টের উপর নির্ভর করবে যে আমরা কোন ক্লায়েন্টের জন্য কোনটা করতেছি। তারপর আমরা জীবনযাত্রার ব্যয়টা দিচ্ছি কিনা সেটা যদি দেই, এটা ক্লিক করে দিব।
আর এক্ষেত্রে বাকি আর কিছুই না, নামটা এবং স্বাক্ষরটা এইটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আর এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার, মানে এটা আপনাকেই দিয়ে দেওয়া হবে, ওই জিনিসগুলো আবার পূরণ করব যে 2021, 2022, 82 ধারায়, বাকিটা আমরা প্রথম পাতার মতোই 2টা পাতা। তার মানে আমরা ওভারঅল এই 4 পাতার যে ফর্মটা, এটা আমাদের একটা মূল থিম। এর সাথে জাস্ট আমরা একটা করে পাতা যুক্ত করব, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, যে আপনি পেশাজীবীর জন্য হয় 1 পাতা হইলে আপনার ওইটা আপনি দাখিল করতে পারবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আর যেই জিনিসটা আমরা বলতে চাই, প্রথম ক্লাসে যারা হয়তো বুঝেন নাই বা যাদের মাথার উপর দিয়ে গেছে, অনেকে বলছেন যে ভাই প্রথমবার যেহেতু আমরা ক্লাসটাতে অংশ নিয়েছি অনেক কিছুই বুঝি নাই, 5 মিনিটে জাস্ট আরেকটু স্মরণ করে নেন জিনিসটা। আর এখানে একটা কনফিউশন আমরা দূর করে দিব। অনেকেই যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে, আমরা জানি আমাদের 27টা খাতের যেই নির্দিষ্ট পরিমাণ টাকা হচ্ছে আমাদের করমুক্ত, এটা কিন্তু মনে রাখবেন, এটা আপনারা প্রথম ভিডিওতে আমরা বলেছি। এই করমুক্ত আয়টা আমাদেরকে আয়কর রিটার্নে পৃথক ভাবে দেখাইতে হবে, ওইটা আমরা মোট আয়ের মধ্যে কিন্তু দেখাইতে পারবো না। এটা একটু মনে রাখবেন। মোট আয়টা আমাদের কেন প্রয়োজন? মোট আয়ের থেকে আমরা কি করতে পারি, মোট আয়ের উপর ভিত্তি করে আমাদের সারচার্জ নির্ধারিত হয়, মোট আয়ের উপর ভিত্তি করে আমরা রেয়ায়ত নিতে পারি। এখন আয়কর নির্দেশিকা যেটা বলতেছে, এই যে 27টা খাতের থেকে যে আয়টা আসবে, এইটা যেটা করমুক্ত, এটা মোট আয় অন্তর্ভুক্ত করা যাবে না, এটাকে আমরা পৃথক একটা কলাম দিয়েছে যে করমুক্ত আয় কত। তাই এই 27টা খাত আমরা মনে রাখবো এবং করমুক্ত সীমা কত আমরা পৃথক করে রাখবো। আর যেগুলো আমাদের করযোগ্য খাতের মোট আয়, এই করযোগ্য খাতের মোট আয় থেকে আমরা রেয়ায়ত পাবো, এখান থেকে আমাদের বাকি সবকিছু করতে হবে। তো জাস্ট আমরা আরেকটু 5 মিনিটে এই জিনিসটা আপনাদেরকে আরেকবার বলে দেই, তাহলে আপনাদের হয়তো মনে থাকবে, দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে আয়কর আমরা কি বুঝতেছি, যে 365 দিনে, মানে হচ্ছে আয় বছরে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে নিয়ে জুন মাসের 30 তারিখ, এই 365 দিনে একজন ব্যক্তি টোটাল কত টাকা আয় করলো, সে কত টাকা মোট ব্যয় করলো, তার বিনিয়োগ কত, তার মোট সম্পত্তি কত, এই 4টা জিনিসই আমরা বের করব। এটাই হচ্ছে আমাদের আয়কর। এই জিনিসগুলা বের করে নির্দিষ্ট ফরম্যাটে আয়কর যেই কর্মকর্তার নিকট আমরা দাখিল করব। তো মোট আয়টা আমরা কিভাবে হিসাব করি, আবারও বললাম যে আপনি যেই খাতেই ব্যবসা করেন, আয় করেন, পেশাজীবী চাকরিজীবী যাই হন, জুলাই মাসের 1 থেকে নিয়ে জুনের 30 তারিখ পর্যন্ত ডকুমেন্ট গুলা সংগ্রহ করবেন, যেই সেক্টরেই থাকেন সেই সেক্টর থেকে। এই 365 দিনের মধ্যে আমরা তখন দেখব যে তার কোনো করমুক্ত খাতের আয় আছে কিনা। যদি করমুক্ত খাতের আয় থাকে, সেটাকে আমরা তখন পৃথক করব, করমুক্ত কলামের জন্য আলাদা করে লিখে রাখবো। তখন আমরা দেখব তার করযোগ্য খাতের আয়। করযোগ্য খাত এখন পর্যন্ত 7টি, নামগুলো আপনারা একটু মনে রাখবেন যে কি কি, যেমন বেতন খাত, নিরাপত্তা, জামানত, সুদ, গৃহ সম্পত্তি, ব্যবসা, পেশা, মূলধনী আয় এবং অন্যান্য আয়। এই 7টা আপনারা জাস্ট একটু মনে রাখবেন যে এই 7 খাতের যে আয়, এগুলো হচ্ছে আপনার করযোগ্য আয়। আর করমুক্ত আয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমার বাইরে যে আয়টা, সেটা কিন্তু আবার করমুক্ত। যেমন আমরা প্রভিডেন্ট ফান্ডে এর ক্ষেত্রে যেটা দেখলাম, 2,50,00,000-এর উপরে যদি আপনার থাকে, সেটা কিন্তু আবার করযুক্ত হবে। তো তাহলে আমরা মোট আয়টাকে 2টা ভাগে ভাগ করার পরে এখান থেকে আমরা যে 7 খাতের করযোগ্য আয় পাবো, সেখান থেকে যেমন তার বাড়ি ভাড়া, তার যাতায়াত, এখান থেকে কর অব্যাহতি পাবো, ওইটা বাদ দিব। এই 2টা বাদ দেওয়ার পরে তখন আমরা পাচ্ছি তার টোটাল করযোগ্য আয়। এই জিনিসটা আমাদের বের করা শিখতে হবে যে তার কোনটা করযোগ্য আয়। এটা যদি আপনি বের করতে পারেন, বাকি কাজটা ইজি, বাকি আপনার কিন্তু আর অতটা কিছুই নাই। যখনই আপনি করযোগ্য আয় বের করলেন, এখন কত টাকা কর আসবে এর জন্য করের স্ল্যাব তারা ঠিক করে দিয়েছে। এখন পর্যন্ত 6টার মতো স্ল্যাব আছে, যেমন 0%, 5%, 10%, 15%, 20 এবং 25%। টোটাল এই 6 প্রকারে তাদের করের স্ল্যাবটা আছে। তো প্রথম যে স্ল্যাব, সেটা হচ্ছে করমুক্ত সীমা বা 0%। তো এই যে এটা কারা, পুরুষ, প্রতিবন্ধী মহিলা, 65 বছরের ঊর্ধ্বে, হিজড়া, মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী সন্তানের অভিভাবক। এই জিনিসটা পৃথক করে মনে রাখবেন যে এদের জন্য প্রথম যে স্ল্যাবটা, করমুক্ত সীমাটা ভিন্ন ভিন্ন, 3 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ, 4,75,000 টাকা হতে পারে। তো আমরা প্রথম স্ল্যাবটা বাদ দেওয়ার পর যখন আমরা বিভিন্ন দ্বিতীয় ধাপে যাব, তখন আমরা দেখব যে তার প্রথম 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 15%, পরের জন্য 20 এবং পরের জন্য 25%। এই হিসাবটা আপনাদের কাছে যে পেপারটা আছে সেখানে কিন্তু আছে। আপনার মনে না থাকলেও জাস্ট আপনি জেনে রাখলেন যে এখান থেকে আপনি বের করতে পারবেন। তো এখন আসেন, করের স্ল্যাব থেকে আমরা তার কত টাকা কর বের করব, এটাকে বলা হয় রেয়ায়ত পূর্ববর্তী কর দায় কত হচ্ছে।
তো এটা যদি হয়, এটা আমরা পাইলাম, এটার পর আমরা দেখবো যে উনি কোনো সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করছেন কিনা। যেমন আমরা এখানে বললাম যে উনি রেয়ায়ত পাবেন কোথায়, যদি সরকার অনুমোদিত খাতে নির্দিষ্ট অঙ্ক যদি বিনিয়োগ করেন তবেই রেয়ায়ত পাবেন। উনি ওনার ইচ্ছা মতো বিনিয়োগ করলে রেয়াত কিন্তু পাবেন না। এখন পর্যন্ত কয়টা খাত আছে? 22টা খাতে যদি উনি বিনিয়োগ করেন তাহলে রেয়াত পাবেন। রেয়াতের পরিমাণ 10% হইতে পারে, 15% হইতে পারে। কখন 10%, কখন 15% আপনারা অলরেডি পূর্বে জানেন, অথবা আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে তার রেয়াত এখন বাদ দিব। তো রেয়াত বাদ দেওয়ার পর যে আমরা করটা পাবো, এই যে রেয়াত পরবর্তী কর দায়, এর উপর থেকে আমরা সারচার্জটা হিসাব করব। কথা মনে রাখবেন, রেয়াত বাদ দেওয়ার পরে যে কর, সেখান থেকে আমরা তার সারচার্জটা হিসাব করতে পারবো। এখন এই রেয়াত পরের কর দায় থেকে আমরা এখন বাদ দিব কি? যদি আপনি উৎস পরিশোধিত কর পরিশোধ করেন, অগ্রিম কর পরিশোধ করেন, আপনার যদি কোনো প্রত্যর্পণযোগ্য কর থাকে, এই তিনটা জিনিস মনে রাখবেন। এটা আমরা কখন বাদ দিব? এটা বাদ দিব আমরা রিয়ায়ত পরের যে কর দায় আসবে তার থেকে। এটা বাদ দেওয়ার পর দেখা যাবে কি হবে, যে প্রত্যর্পণযোগ্য কর হইতে পারে, অর্থাৎ আপনার আয়করটা মাইনাসে আসতে পারে, অথবা আপনার আয়করটা প্লাসে আসতে পারে। মাইনাসে আসার মানে হচ্ছে আপনি সরকারের কাছেই টাকা পান, সরকার আপনার থেকে বেশি নিয়েছে, তাই বলে আপনাকে নগদ টাকা ফেরত দিবে না, এটা আগামী বছরের জন্য রাখে দিবে। আর না হলে এটাকে তারা চূড়ান্ত পরিশোধিত কর বলে আয়কর অধ্যাদেশের মধ্যে ইনক্লুড করে দিয়েছে, যে কোনোদিন আপনি ফিরে পাবেন না, এটা সরকার সারা জীবন তার কাছেই পেতে থাকবেন। তো যদি আপনার পরিশোধযোগ্য কর হয়, তখন আবার দেখতে হবে যে এটা আপনার ন্যূনতম করের চাইতে কম না বেশি। যদি ন্যূনতম করের চাইতে কম হয়, তখন আপনাকে ন্যূনতম কর যেটা আছে 3,000, 4,000 বা 5,000, এটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এই চারটা যদি একবার আপনার মাথায় ঢুকে, যত বড় আয়কর সংক্রান্ত ঝামেলাই হোক, আপনি কিন্তু নিজেই নিজেরটা হিসাব করে ইনশাল্লাহ করতে পারবেন। আর যে সারচার্জ যেটা, সেটা মোট সম্পত্তি থেকে আমরা নিট সম্পত্তি বের করব আয়কর, যে আমাদের ফর্ম গুলার মধ্যে। কারণ আপনার 1 কোটি টাকা সম্পত্তি আছে ধরলাম, আপনার আবার 50 লক্ষ টাকা ব্যাংকে দেনা আছে, কেউ ঋণ পাবে। তো তখন আমরা ওই যে আপনার দেনাটা ওইটা বাদ দিব, বাদ দিয়ে নিট প্রপার্টি আমরা খুঁজবো। নিট প্রপার্টি যদি 30/6/2000, অর্থাৎ 30শে জুনে যদি আপনার 3 কোটি টাকার বেশি থাকে, তখনই আমরা কেবল সারচার্জ দিব, না হলে আমাদের জন্য ফ্রি দিতে হবে না। তো আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা আপনাদের কিছু হইলেও বুঝতে পারছেন। যদি নাও বুঝতে পারেন সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড করা থাকলো, আপনারা দেখতে পারবেন বারবার। আর এই নিয়মটা কিন্তু আগামী বছরও চালু থাকবে, হয়তো জাস্ট একটু ওইদিক এদিক হবে। যেমন ধরেন যে যেটা পুরুষের জন্য 3 লাখ, সেটা 3.5 লাখ হবে, 4 লাখ হবে, 5 লাখ হবে, এরকম। কিন্তু মূল থিওরি কিন্তু এটাই থাকবে এখন পর্যন্ত, যদি এক্সট্রা কিছু তারা অ্যাড না করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, ইসুফ ভাই বলেন। যেটা একটু বলতে চাইছিলাম যে আমার যে এই মানে খরচ, যেটা একটা খরচ আছে পারিবারিক খরচ, এটা তো 3 লাখ টাকা পর্যন্ত ইয়ে করা যায় মানে ডকুমেন্ট চার ছাড়া। লাখ 4 লাখ, এটা 4 লাখ, 4 লাখ, 4 লাখ। আচ্ছা ওই 4 লাখ টাকা যদি আমি দেখাই তাহলে এইটা এক্ষেত্রে কি আমার ওই যে করযোগ্য আয় থেকে ওইটা বাদ দিতে পারবো? না না, একটা কথা বুঝেন, করযোগ্য আর থেকে বাদ দিবেন না, এটা পৃথক পৃথক আগে যান। 1 নাম্বার হইছে আপনি আয় বছরে কত টাকা আয় করলেন, এটা দেখার বিষয়। আপনি আগে আমার কথাটা বুঝেন, তাহলে আপনার উত্তরটা আপনি নিজেই পাবেন। 1 নাম্বার আমরা দেখবো যে ওই ব্যক্তি টোটাল কত টাকা আয় করলো আয় বছরে। তো আয়টা আমরা 2 ভাগে ভাগ করব, যে তার করমুক্ত যে খাতগুলা থেকে কত টাকা আয় আছে, ওইটাকে পৃথক একটা কলামে লেখার জন্য আলাদা করে রাখবো। এর বাইরে এখন দেখবো তার করযোগ্য খাতের আয় কত, এটা আমরা আয় দেখতেছি, তো করযোগ্য খাতের আয় যেটা আসলো সেটা আলাদা থাকলো। এখন এই আয় বছরে আপনি তো আবার ব্যয়ও করছেন, কথাটা বুঝেন, আয় বছরে আপনার থাকা খাওয়া চলা অনেক কারণে ব্যয় হইতে পারে। ওই ব্যয়টা যদি 4 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে বলতেছে আপনি কোন খাতে কত টাকা ব্যয় করলেন আমাদের জানার দরকার নাই। কারণ এটা নর্মাল একটা মানুষের 4 লাখ টাকা জীবনযাত্রার ব্যয় হইতেই পারে। এখন আপনি ওই ব্যয়টা দিয়ে কিন্তু কোনো রেয়ায়ত পাবেন না, রেয়ায়ত পাবেন আপনি বিনিয়োগে। কথাটা বুঝছেন, রেয়ায়ত পাবেন আপনি যদি বিনিয়োগ করেন, সরকার অনুমোদিত 22টা খাতে যদি বিনিয়োগ বা দান করেন, তখনই রেয়ায়ত দাবি করবেন। ব্যয়ের জন্য আপনি বিনিয়োগ দাবি রেয়ায়ত দাবি করতে পারবেন না। আপনি ব্যয় যদি 10 লাখও করে দেন, অর্থাৎ 10 লাখ ইনকাম করছেন, 10 লাখই খরচ করছেন, তাতে কোনো কিছু যায় আসে না। জাস্ট আপনি দেখাবেন যে আপনি 10 লাখ কোথায় কোথায় খরচ করছেন, এটাই আর কি। বুঝছেন কিনা? জি, মানে এখন খরচ আমি যে, যা ইনকাম, হ্যাঁ আপনি আমি যা ধরলাম যে ইনকাম, 4 লাখ ইনকাম করে 4 লাখই খরচ করেন, তাতে আয়কর কর্মকর্তার কি, ওর তো কিছু যায় না। আপনার খরচ আপনি ওইটা করছেন। আয়কর দিতেই হবে।
আয়কর দিতে হবে, খরচটা আপনার ব্যাপার। এখন সমস্যা কোনটা হয়, অনেক ক্ষেত্রে দেখা হয় আপনার আয়ের চাইতে ব্যয় বেশি, তখন তারা জিজ্ঞেস করে আপনি তো 4 লাখ কামাইলেন, 6 লাখ কেমনে খরচ করলেন, 2 লাখের হিসাব দেন। তখন আপনাদের দেখাইতে হবে আমি ঋণ করছি, বুঝছেন কি না, আমি জি হাওলাত জি জি নিয়েছি। তখন ওই ডকুমেন্ট দেখাইতে হবে যে আমার থেকে ঋণ নিলে আমি আপনাদের লিখিত দিব যে এই ভাইরে আমি 2 লাখ টাকা ঋণ দিছি। ব্যাংক থেকে ঋণ নিলে ওই যে কাগজপাতি দেখাবেন যে আমার আয় তো 4 লাখ ছিল, আমি আরো 2 লাখ ঋণ নিয়ে আমার এই জীবনযাত্রার ব্যয় 6 লাখ মিটাইছি। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। জি, যদি আর আপনাদের প্রশ্ন থাকে হাত উঠাইলে উঠাইতে পারেন, অপশন দেওয়া আছে। জি, সাত্তার ভাই বলেন। ওই যে 3 লাখ 4 লাখ, এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিন দেখি একটু। না, 3 4 এটা কাহিনীটা হয়েছে কি, ওই যারা পেশাজীবী আর পেশাজীবী যারা আছে ওদের ক্ষেত্রে একটা যে ফর্মের কথা বললাম, আপনার আয় যদি 3 লাখ পর্যন্ত হয় ওই ফর্মটাতে রিটার্ন দিতে পারবেন। ওই শুধু ওইটা পেশাজীবীর জন্য যে একটা ফর্মের কথা বললাম, নাকি ওইটা আপনি 3 লাখ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে ওই ফর্মে দিতে পারবেন। আর ব্যয়টা এটা সবার জন্য। আপনার যদি 4 লাখ টাকা পর্যন্ত ব্যয়, আগে এটাও 3 লাখ ছিল, গতবার এটাকে একটু বর্ধিত করে 4 লাখ পর্যন্ত দিয়ে বলতেছে। আপনি যদি ব্যয় যদি 4 লাখের মধ্যে যদি দেখান, আপনার জীবনযাত্রার যে খরচ কোন খাতে কত টাকা খরচ করলেন ওইটা দেখানোর দরকার নাই, বুঝছেন কিনা। জি এখন 4 লাখ যদি হয় তাহলে 4 লাখের উপরে ব্যয় দেখালে আমাকে তো ট্যাক্স তো দিতে হবে। আর 3 লাখ পর্যন্ত হলে তো আর ট্যাক্স দেওয়া লাগছে না। না না, সেটা দেখেন, আমরা কোথাও যে বিষয়টা আমরা পৃথক পৃথক ভাবে বুঝবো, সব তো আর ককটেল বানাইলে হবে না, বুঝছেন কিনা। আপনার আয়ের আয় থেকে করযোগ্য আয়, করযোগ্য আয় থেকে আপনার করমুক্ত সীমা, তারপরে আপনার আয়কর আসতেছে, ঠিক আছে না। আর ব্যয়টা আপনার খুশি, আপনি 10 লাখ টাকা ইনকাম করে 10 লাখ টাকা ব্যয় করেন, আপনার তো কেউ বাধা দেয় নাই, বুঝছেন কিনা। সরকার বলতেছে আপনি কামাইছেন আপনি খরচ করেন, শুধু আমারে বলবেন কোন খাতে আপনি খরচ করছেন, ডকুমেন্ট দেখাবেন যে আমি এই হোটেলে যায় খাইছি ঘুরছি ফিরছি বাড়ি কিনছি, আমার ডকুমেন্ট দেখান, আমি আর কিছু চাই না। এটা হলো কথা। আচ্ছা আজিম ভাই, ওই যে প্রথম ক্লাসটা তো মিস করেছিলাম, ওই ক্লাসটা কি আপনার রেকর্ডিং করা আছে কিনা? যে আমাদের প্রতিটা ক্লাসই রেকর্ড করা আছে, আমি আবার 1 থেকে 4 নম্বর পর্যন্ত এটা দিয়ে দিব আজকে, সমস্যা নেই। আচ্ছা, জি, মোর্শেদ ভাই, জি বলেন। যে আজিজ ভাই, আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কত 3.5 লাখ টাকা হলে রিটার্ন দিতে হবে না? জি, 3.5 লাখ টাকা পর্যন্ত। তবে একটা কথা মনে রাখবেন, এইটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হইতে পারে, কথাটা বুঝেন। এইটা এই জি যে জি। আমরা সীমাগুলা বললাম, মূল থিওরিটা কিন্তু একই থাকবে। যেমন হুম এই হুম। বছর সরকার ওই তৃতীয় লিঙ্গটা অ্যাড করছে, দেখেন এটা কিন্তু গত বছর ছিল না। তো তৃতীয় জি জি। লিঙ্গটা অ্যাড করছে, আগামী বছর তো ধরা এখন যারা করছে অংশগ্রহণ করছেন, আগামী বছর তো করবেন না। আগামী বছর হুম হুম। জাস্ট আপনি খোঁজ নিবেন কি যে চেঞ্জটা কি করলো সরকার, মানে 2000 আচ্ছা আচ্ছা। এই বছরতে কি কি চেঞ্জ করলো। হয়তো করতে পারে যে হুম পুরুষের জন্য 3 লাখ আছে, বলে দিল আচ্ছা 3.5 লাখ পর্যন্ত আপনার করমুক্ত সীমা। হয়তো সার হুম। চার্জটা আছে 3 কোটি পর্যন্ত, বললো যে আচ্ছা 3.5 কোটির উপরে হইলে সার চার্জ দিতে হবে। এই ছোটখাটো গুলাই কিন্তু সরকার চেঞ্জ করে। মূল যে বুঝছি। থিওরি যেটা বললাম ওইটা একই থাকবে। আপনার অগ্রিম হুম কর হুম। আপনাদের দিতেই হবে, উৎসে পরিশোধিত কর সরকার আগেই কাটে নিবে, ওই প্রত্যর্পণ হুম হুম। কর আপনাদের জীবনেও দিবে না, সারা বছর বলবে আপনি দিয়েই যান, ঠিক আছে। এই জি সব জি। একই থাকবে, জাস্ট ছোটখাটো চেঞ্জ করবে, ওইগুলো আপনি জাস্ট একটু স্মরণ করবেন। যেমন যদি আপনারে হুম বলি, আজ থেকে 2 বছর আগে কত ছিল, 2.5 লক্ষ টাকা ছিল করমুক্ত সীমা পুরুষের জন্য। তো জি গতবারের জি। আগের বার ওইটারে 3 লাখ করে দিচ্ছে। হুম এইবারে হুম। নিয়ে আসছে কি হিজডাটেরটা নিয়ে আসছে। আর হুম হুম। সার চার্জের যে স্তরগুলারে আগের 7টা ছিল এখন 5টা করছে। জি জি। জীবনযাত্রার মান গতবারে মানে 2 বছর আগে ছিল 3 লাখ টাকা, এখন বলছে যে 4 লাখ। এগুলা জি যদি আপনি জি। একটু লিখে রাখেন, প্রতি বছর জুন মাসে যখন আপনার সংসদ বসে তখন একটু পত্রিকা দেখলে আপনি জানতে পারবেন যে কি কি চেঞ্জ হচ্ছে। তো তাইলে হুম আপনার বুঝছি। কিন্তু ওই টোটাল আয়করের উপর আপনার আয়ত্তটা চলে আসবে যে সরকার করতেছে এটা কি। জি জি। আরেকটা জিনিস আজিম ভাই, সেটা হচ্ছে যে আমি রিটার্ন জমা দিয়েছিলাম 2019-এ, বুঝছেন। এরপরে মাঝখানে তো ওই যে ঝামেলা ছিল আপনাকে বলছি। তো এখন ঘটনা হচ্ছে আমার ফাইলটা, বুঝছেন, আমার ফাইলটা যে করেছিল তার কাছে, তো উনি আমার ট্যাক্স অ্যালাউন্সের ফাইলটাও দেয় নাই। তো না, এক্ষেত্রে ওই তো ফাইলটা তার কাছে।
আমাদের মিয়াজি ভাই বললো না আপনি সার্টিফিকেট কপি উঠাইতে পারবেন, সমস্যা নাই। এমনি ওই তো বললো যে টাকা দিয়া দেন, 2 দিনে দিয়া দিবে। আপনি না ওই আমার ওই ফাইলটা তো ওই যে ওনার কাছে, তো এটা না, কি ওই কথাটা বুঝেন, আপনি যেটা জমা দিছেন তাদের কাছে এক জি কপি জি আছে, কথাটা বুঝেন। ওইখান থেকে সার্টিফাইড কপি উঠাইলে আপনার জীবন বৃত্তান্ত আমরা পাবো যে কত টাকা দিচ্ছেন না দিচ্ছেন। আপনারটা যদি নাও থাকে, আপনার বাড়িঘর যদি চুরিও হয়ে যায়, ওটা তো আপনার কাছে থাকবে না। না না এগুলো না সব আমার কথা হচ্ছে যে ফাইল একটা নাকি ক্রিয়েট হয়, তো ওই ক্রিয়েট ফাইলটা তো ওই যে ওই উকিলের কাছে, উনি তো আবার দেয় নাই ভাই এই আপনার জিনিসটা। কাছে শোনেন, আপনার কাছে প্রাপ্তি স্বীকার থাকে, ফাইল আপনার কাছে, কথাটা হ্যাঁ, ও বুঝেন। প্রাত্যিক শিকারটা আছে, প্রাত্যিক শিকারটা প্রাপ্তি আমার কাছে স্বীকার আছে। থাকে, আর পরবর্তীতে আপনি ওই আয়কর প্রত্যয়ন পত্রটা নেন যে আপনার সবকিছু ঠিক আছে, তারা আপনারা দিয়ে দিল। বাকি মূল ফাইল জি কিন্তু তাদের কাছেই। বাকি আপনি যা জমা দিচ্ছেন না এত বড় করে, এই যে আমরা যদি এগুলো এখন জমা দিব, এর সাথে জি আমাদের জি জমির দলিল, তারপরে ব্যবসা যত জি জি সবকিছু তাদের কাছে, আপনি তাদের কাছ থেকে সার্টিফিকেট কপি উঠান, যেহেতু আপনি দেন মানে নাই। আমাকে এখন যেটা করতে হবে, আমি আমার যে কর অঞ্চল ওখানে যায় আমারে ওই সার্টিফাই কপিটা উঠাইতে হবে। আপনার ওই টিন সার্টিফিকেটটা দিলে, 3 নাম্বার দিয়ে তারা বলতে পারবে, আপনার ফাইল নাম্বার দিয়ে ওখান থেকে উঠান। তারপরে এখন জি আপনার জরিমানা কিন্তু হবে, 2 বছর মাঝখান দিয়ে দেন নাই তো, তখন জি জি আপনারা, তারা একটা হিসাব করে দেখবে যে আপনার জি কত ছিল, গতবারে কত, ওর উপর একটা হুম। জরিমানা দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা ও, নেই। সেটা তো বলছেন জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে মাঝখানে যে অনেকে জবলেস থাকে, তো সেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার না, পুরা কোনো বছরটা তো কভার হচ্ছে না। তো সমস্যা নাই সেক্ষেত্রে তো, সমস্যা নাই তো। দেখেন এটাতে আমি একটা কথা বলি, আপনি হয়তো জুলাই মাসে চাকরি পান না, আপনি ডিসেম্বরে চাকরি পাইছেন, কথার কথা। জি জি ডিসেম্বর জি থেকে জুন পর্যন্ত হিসাবটা দিবেন আপনি, তার আগে তো আপনার চাকরি আর ছিল না। জি আপ- না, ডিসেম্বর থেকে তারা 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 কি বিশ্বাস করবে যে আমার ওখানে জব ছিল না অথবা আমি মুখস্থ ভাই, করতেছি না এই ক্ষেত্রে? না না, কথা হচ্ছে কি যে কেন, আর এই ক্ষেত্রে তো সব ডকুমেন্ট, দেখেন আয়কর বলতেই ডকুমেন্ট, আয়কর জি বলতে জি ডকুমেন্ট। আপনার ব্যাংকে এত টাকা আছে, ব্যাংক স্টেটমেন্ট, সঞ্চয়পত্রে ইনভেস্ট আছে, সঞ্চয়পত্রের ইনভেস্টমেন্ট, রেওয়াজ দাবি করবেন, ওইখান থেকে আপনি ইনভেস্টমেন্টের কাগজ দেখাবেন। আপনার চাকরি হুম ছিল হুম না, নতুন চাকরি কবে পাইছেন, জয়েন্ট লেটার দেখাইবেন, তাদের স্টেটমেন্ট দেখাবেন যে এই ব্যক্তি এত তারিখ থেকে আমার এখানে চাকরি করছে। তখন তারা আপনার আয়করের নথি ঘাতে দেখবে যে তার আগে আপনি চাকরিজীবী যদি থাকেন, ওই প্রতিষ্ঠান থেকে বলবে যে তাদের চাকরি থেকে যে আপনারে ডিসমিস করছে, ওই পেপারটা একটু নিয়ে আসেন, দেখি কত তারিখে ডিসমিস করছে। মানে আপনি যদি আগে যদি চাকরিজীবী, মাঝখানে যদি চাকরি না থাকে, বলবে যে প্রথম নিয়োগকর্তা থেকে আপনি যে সাসপেন্ড হয়েছেন বা চাকরি নাই, তার একটা পেপার দেন আমাদের। মানে সব ডকুমেন্ট, বুঝছি। এখানে মুখের কথা চলবে না, আপনার 1 বাই আচ্ছা 1 আচ্ছা, ডকুমেন্ট। বুঝছি বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মিয়াজি ভাই কি আছেন, শোনা যাচ্ছে? তো যাই হোক, আমাদের আর আমরা 5টা ক্লাস নিব বলছি, বাস্তবতার জন্য আরো একটা ক্লাস কিন্তু বাড়াইতে হচ্ছে। কারণ যতই বলি আসলে আয়করটা আর শেষ করতে পারলাম না। আমরা চাইছি যে 3টা থিওরি ক্লাস দিব, 2টা ক্লাসে শেষ না, করে দিব। এটা একটা সামারি টানে, হ্যাঁ, আর লাস্টে একটা কোশ্চেন আর অ্যান্সারের একটা পার্ট জি রাখেন আর কি। ঠিক জি আছে, থ্যাংক ইউ। জি। ও আচ্ছা, না না, ঠিক আছে। বলছি যে এই যে ক্লাসগুলো শেষ হওয়ার পরে একটু মানে কোশ্চেন অ্যান্সারের উপরে না, একটা আজকে যেমন ক্লাসটা ছিল, আমি মনে করি আজকের ক্লাসটা যারা প্রথম ক্লাসগুলো করেও নাই, তারাও কিন্তু কিছু রইলে বুঝতে পারছে। এটা কিন্তু পৃথক জি জি পৃথক ছিল। এখন কিন্তু দেখেন, এগুলো মুখস্থ রাখার কিন্তু বিষয় না, কথা বলি, যেমন 22টা খাত, আপনি এগুলো ওই ছোট বাচ্চার মতো মুখস্থ করে লাভ নাই, ওইটা ডকুমেন্ট আপনার জি টেবিলেই থাকবে, যে 22টা জি খাত। জাস্ট আপনার মনে রাখতে হবে যে আপনার কাছে আয়কর দিতে আসলো, এই কোনো খাতে তার বিনিয়োগ আছে কিনা, বা হুম আরো হুম যে 27টা খাত থেকে তার কোনো আয় আছে কিনা, সে পুরুষ কিনা, স্ত্রী কিনা, প্রতিবন্ধী সন্তান আছে কিনা। সন্তান থাকলে বলবে জি যে আপনি ওই প্রতিবন্ধী আইনে নিবন্ধিত সার্টিফিকেট নিয়ে আসেন। শুধু মুখে হুম বললেই হুম হবে না, মানে আমরা এই ভুলগুলাই করি। বলে যে আমার প্রতিবন্ধী সন্তান আছে, তো আপনি টিক মারে দেন, যখন বলেন সার্টিফিকেট দেন তখন উনি দিতে পারে না, তখন আপনি ফাঁসে যান। কারণ আয়কর কর্মকর্তা হইলো, প্রতিবন্ধীর জন্য যদি আপনি দাবি করেন, আপনারে নিবন্ধিত সার্টিফিকেট দেখাইতে হবে। এই জিনিসগুলা কিন্তু লাগবে। আপনি দেখেন কি যে প্রবাসী খাতে আপনি 10 লাখ টাকা আপনার ছেলে পাঠাইছে, আপনি এটা টিক দিয়া দেন। তো যদি বলে আপনি সার্টিফিকেট দেখান, তখন আপনাকে রেমিটেন্স সার্টিফিকেট ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। তার মানে জি আপনি জি, যেই খাতে যাই করেন, ডকুমেন্টের খেলা। ডকুমেন্টস থাকতে হবে আর কি, এটা আর কি। এটাই হচ্ছে কথা। এখন আপনি গাড়ির জন্য ঠিক আছে। 25,000 টাকা অগ্রিম পরিশোধ করছেন, আপনার কাছে হুম যদি হুম ডকুমেন্ট না থাকে, আপনি রেয়াত দাবি করতে পারবেন না। আপনি ডকুমেন্ট হুম হুম হারাইলেও আপনি ওইখানে যা আবেদন করবেন যে ভাই, আমি যে এত তারিখে এই গাড়িটার জন্য এত টাকা অগ্রিম করে দিছি, তার একটা প্রত্যয়ন পত্র আমারে দেন, অরিজিনালটা তো আমি হারাই ফেলাইছি। তো ওইটা হুম দিলেও হুম। আপনি পাবেন, কিন্তু ডকুমেন্ট আপনার লাগবে।
জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি নোমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বললেন যে ওই চাকরিজীবীদের ক্ষেত্রে বলেন যে বেসিক যেটা মানে বেসিকটা হিসাব হবে নাকি করের ক্ষেত্রে, ওই যে বাড়ি না ভাড়া বোনাস এখন ওগুলা হিসাব না, হবে না? ওইটা কথা হচ্ছে প্রথমে আমরা কিন্তু বলছি উনি চাকরিজীবী সরকারি না বেসরকারি। এখন কারা সরকারি চাকরিজীবী দেখেন, এই জন্য কিন্তু সরকার নির্দেশিকা জারি করছে এনবিআর, যে কোন কোন চাকরিজীবী সরকারি চাকরিজীবী। এখন সরকারি ব্যাংকে যারা কাজ করে, সোনালী রূপালী জনতা, ওরাও কিন্তু সরকারি। যারা বিচারক আছে ওরাও কিন্তু জি সরকারি। তো এই জন্য ওই যে আমরা নির্দেশিকা যেটা দিছি ওটার মধ্যে পৃথক পৃথক ভাগ করে দেওয়া আছে যে কে কে সরকারি চাকরিজীবীর অন্তর্ভুক্ত। ওদের ক্ষেত্রে শুধু মূল বেতন, ভাতা আর বোনাস, এই তিনটা করযোগ্য, বাকি সব করের বাইরে, বুঝছেন কিনা? এই তিনটা সরকারি চাকরিজীবী হইলে এই আচ্ছা, অনেক তিনটা। কিছু জি বলেন। আধা সরকারি একটা আছে না বাংলাদেশে, যে আধা সরকারি যারা, আমি ওই একটা যে কথা বলি, এমপি ভুক্ত ওই করে। জন্যই আপনি, ওই জন্যই নির্দেশিকাতে স্পেসিফিক দেওয়া আছে যে কোনটা সরকারি কোনটা আচ্ছা, আপনার বেসরকারি। আমি জাস্ট আপনাকে একটু নির্দেশিকা দেখাই। ওই আধা সরকারি অন্য কাজে, এই ক্ষেত্রে জাস্ট একটু আপনার ইয়াটা একটু আমি বাইর করি, দাঁড়ান। ওই জন্য নির্দেশিকাটা আপনারা সাথে রাখবেন, বুঝছেন কিনা? যেটা আপনার ডাউট হয় ওটা ওই নির্দেশিকা দেখে আপনি কনফার্ম করে নেবেন। এই যে আয়কর নির্দেশিকা 2021, এখানে একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান। পিডিএফটা তো গ্রুপে আছে নাকি এটা? হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দেওয়া আছে, আমি এটাও দিয়ে দিব যেটাতে হাইলাইট করা আছে। হাইলাইট করা থাকলে কি, পিডিএফ তো অনেক বড়, এত বড়টা পড়তে আপনার 2 দিনও শেষ হবে না, বুঝছেন কিনা? আপনি 2 দিনে জি পড়েও ভাই। শেষ করতে পারবেন না। তো এটা আমি কালার করে দেওয়া আছে, মানে আপনার চোখ পড়বে যে ওইগুলা আপনি জানলে আপনার জন্য যথেষ্ট, অন্য কিছু জানতে হবে না আপনার। এখন ধরেন যে প্রথমে কিন্তু আমরা বেসরকারি চাকরিজীবী, এই যে ডিসকাউন্ট বলছি যা আছে সব কিন্তু বেসরকারি চাকরিজীবীর। এখন এই সরকারি চাকরিজীবীর জন্য দেখেন আলাদা করে দেওয়া আছে, বলতেছে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, শুধু এই তিনটাই করযোগ্য, বাকি সব বাইরে, বুঝছেন কিনা? ওই জন্য এখন কে সরকারি চাকরিজীবী এটা নিয়ে সরকারের গেজেট আছে, বুঝছেন কিনা? দেখেন যে এখানে তারা, আমরা যদি জি জাস্ট আপনারা বলে দেই, এখানে বলা হচ্ছে যে সরকারি বেতন আদেশ অনুযায়ী, তারপরে বলা হচ্ছে স্বায়ত্তশাসিত মানে পাবলিক বডি, রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান আছে, তারপরে বলা হচ্ছে যারা চাকরি করে ব্যাংক বিমা সরকারি যেগুলা সেগুলা, তারপরে এই যে পুলিশে যারা চাকরি করে তারা, বর্ডার গার্ড যারা আছে তারা, তারপরে যারা বিচারক আছে তারা। এইটা জারি করার পরেও একটা আপনার মতো অস্পষ্টতা ছিল, বুঝছেন কিনা? এটা জারি করার পরেও অনেকে চিন্তা আছে আমরা সরকারি, আধা সরকারি না বেসরকারি। তো পরে এনবিআর আবার তারা আরেকটা সার্কুলার দিয়ে এখানে বলতেছে যে সরকার যেটা জারি করছিল এটার মধ্যেও কিছু অস্পষ্টতা আছে, আমরা আরো স্পষ্টীকরণ করতেছি যে কারা সরকারি চাকরিজীবীর মধ্যে পড়বে, বুঝছেন কিনা? তো এগুলা কিন্তু আপনার জি যদি সমস্যা বাদে এই নির্দেশিকা দেওয়া আছে, আপনি এখান থেকে তখন বাইর করতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ারলি। তারা পরবর্তীতে দিয়ে দিছে যে কোন কোন খাতের কোনটা পড়বে না পড়বে এখান থেকে। আর এটা আমি দিয়ে দিব, এটা হাইলাইট করা থাকলো এবং কিছু উদাহরণও তারা দিছে যে কি কিভাবে আপনি হিসাব করবেন। তো এজন্য আপনি প্রথমেই এটা জানার চেষ্টা করবেন উনি সরকারি চাকরি করে না বেসরকারি করে। এখন সরকারি করলে এই যে ওভারঅলটা বললাম, যদি পুলিশ হয়, বর্ডার গার্ড হয়, তারপরে বিচারক হয়, তাহলে তো আপনি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতেই পারলেন। আর যদি সরকারি ব্যাংকগুলো হয়, যেমন সোনালী রূপালী জনতা, আর এখন যেগুলোর ক্ষেত্রে আপনার সন্দেহ হবে যে এটা আসলে সরকারি আধা সরকারি নাকি, সেইটা তখন আপনি জাস্ট একটা নির্দেশিকা আপনারা দেখতে হবে। এমন যেমন প্রাইমারি স্কুল আছে, এখন সরকারি প্রাইমারি স্কুলও আছে, আধা সরকারিও আছে। এখন আধা সরকারি মানে বেসরকারি হিসাব করতে হবে আপনারা, বুঝছেন কিনা? যেগুলো জি আমরা আধা সরকারি বলি ওগুলারে বেসরকারি হিসাব করতে হবে, এই আর কি। সালাম। জি। তো তো আবু ভাই, জি ভাই, সাত্তার ভাই বলেন। আপাতত ক্লাস তো করতেছি একটু, একটা বই থাকলে ভালো হয়। এখন আপাতত ইংলিশ এবং বাংলা মোটামুটি একটা আমরা তো জেলা পর্যায়ে প্র্যাকটিস করতেছি আর কি, করবো। সেই ধরনের একটা গাইডলাইন দেন দিন, অন্তত নির্দেশিকা তো থাকবেই, তার সঙ্গে একটা আইনের বই তো থাকা দরকার। আমি একটা আপনার তা কথা নাহলে বলি, শুধু ক্লাস এবং আপনার একটা কথা বলি, কিনে আলি তো আর কি এইভাবে হয় না। আপনার একটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে দেখেন বাজারে যেমন ওই রোশন বের, আমি বলবো বইটার নাম দেওয়ার জন্য, ওইটা আপনি কিনে নিয়েন, ঠিক আছে? তবে এখন ঠেকা চালানোর জন্য
এক নাম্বার কথা হচ্ছে এই আইনের যে একটা পিডিএফ আয়কর আইনটা যেটা আছে ওটা বেশি না, মাত্র 7 থেকে 8 পাতা। আপনি ওই পিডিএফটা ফটোকপি দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন, প্রিন্ট করে বাইর করবেন। বাইর করার পরে আজকের যে ফাইলটার মধ্যে আমরা যে সেকশন গুলার কথা বললাম ওগুলারে মার্ক করে রাখবেন, যেই আপনার আয়কর। এটা মার্ক করে রাখলে হবে কি, আপনার কাছে একটা অথরিটি থাকলো, কথা বুঝছেন? আপনার মানে যখন আপনার চেম্বারে ঢুকবেন অথরিটি থাকবে। দেখেন, বাংলায় পড়ে আপনি কারো উকিল হয়ে আয়কর কর্মকর্তার সাথে আলোচনা করতে পারবেন না, কারণ আপনি ফাঁক ফোকরটাই বুঝবেন না, বুঝছেন কিনা? ফাঁক ফোকর যদি বুঝতে চান তাহলে আপনার ওই ইংলিশের ওইটা হাতে রাখতে হবে, বুঝছেন কিনা? বাংলাটা পড়ে আপনি ওই ওনাদের সাথে পারবেন না, বুঝছেন? ওনারা বলবে যে না ভাই এটা এরকম। আর আরো যেটা আপনারা আমি বলবো, আপনি না, প্রয়োজনে এখন তো বই বলছে যে জি বলেন। বাংলা এবং ইংলিশ, ইংলিশ ভাষার বাংলা ভাষার সঙ্গে করছে, সেই কথা বলছে। যে আছে আছে এরকম বই আছে, যেটা বললাম আয়কর ম্যানুয়াল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পাওয়া যায়। এখন আপনার ওইখানে লাইব্রেরিতে যদি না পাওয়া যায় তো ঢাকা থেকে নিতে হবে। তো দেখি আমি প্রয়োজনে আপনারে একটা লাইব্রেরির আজিম নাম্বার ভাই, দিয়ে বলেন। জি আজিম ভাই, ওই যে আয়কর রিটার্ন ফর্ম, পূরণ নির্দেশিকা বা আনুষঙ্গিক বইগুলোর কথাই তো বলতেছে নাকি? রাইট রাইট, ওইটা আর কি। জি জি, জি এগুলা জি জি। অ্যাভেলেবেল বই আছে, এগুলা ভাই অ্যাভেলেবেল থাকলে তো বই হবে আছে। না, শুনেন আমি একটা কথা বলি, উনি তো থাকলেই চলবে না, উনি চাচ্ছে যেইটা অথেন্টিক হবে, ভালো হবে, বুঝতে সুবিধা হবে, এইরকম বই চাচ্ছে, বুঝছেন কিনা? জি জি জি, লিটন না, রসদ পাবলিকেশনের সাহেবকে একটা বলেছি বই আছে, আমি লিটন কার পাবলিকেশনের একটা বই আছে ভালো, আচ্ছা তাহলে লিটন গ্রুপে, পাবলিকেশন। গ্রুপে ঠিক ছবিটা আছে, দিয়ে আমি দিয়েন, যদি ওনার জেলায় থাকে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিল, আর না হইলে তো তখন ঢাকা থেকে ফোন নাম্বার পাঠায় দিব। দিয়ে দিব, সমস্যা নেই, ওরা পাঠাই তবে দিবে। আমি আপনারে যেটা বললাম বুঝছেন, ওইটা 100% আপনার জন্য কাজ করবে। আপনি জাস্ট আন্ডারে প্রিন্ট আউট কইরা ওইটা জাস্ট মার্কিং করে রাখবেন, বুঝছেন কিনা? আর প্রয়োজনে আমার এইখানে গোটাটা প্রিন্ট করা দরকার নাই, এই যে পাতাটা, যে এই যে ছকটা আছে কিভাবে কোনটার পর কোনটা আসবে, এইটা একটু প্রিন্ট করে আপনার সামনে রাখে দিবেন 2 দিন 3 দিন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন আমি কোনটার পরে কোনটা বাদ দিব, কোনটার পরে কোনটাতে যাব। জি জি, আমাদের মিয়াজি ভাই কিছু বলবেন কিনা? মোটামুটি তো আমরা ক্লাস শেষের দিকে, আমাদের কোর্সের শেষের দিকে, কালকে মিয়াজি ভাই ক্লাস আছে। জি মিয়াজি ভাই। জি ধন্যবাদ আজিম ভাই, আজকে যদিও ক্লাসটা আমি নেওয়ার কথা ছিল, তারপরেও ভালো হয়েছে যেহেতু আপনি আহ, আরো বেসিক ফাংশন গুলা আর একটু ডিটেলস আলোচনা করে নিছেন। যেহেতু আমি একদম প্র্যাকটিক্যালি ফর্মের মধ্যে সরাসরি চলে যাব বা সরাসরি ফর্মের মধ্যে দেখা যাইব, তখন এই বিষয়গুলা ডিটেলস করা কিন্তু একটু সমস্যা হয়ে যেত। এই জন্য ভালো হয়েছে আপনি ফর্মটা গুলো সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিচ্ছেন, একই সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। তবে ওই যে একটু নোট রাখতে হবে, আপনারা নোট রাখছেন কিনা জানি না, নোট যদি না রাখেন তাহলে আপনাদের সবকিছুই আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আর সবকিছুই যখন যে বিষয়টা আলোচনা করব অন্তত কিছু না লিখেন, শুধু টাইটেলটা লেখেন, এই বিষয়টা আলাপ করলাম শুধু এটা টাইটেলটা লিখলেই হবে। জি আজিম ভাই। ওইটাই বললাম, আজকে যে সূত্রগুলা দিলাম এগুলা যদি আপনি লিখে রাখেন 50% আপনার কিন্তু হয়ে গেল কাজ। এখন কোনো জায়গায় যদি একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় তখনই জাস্ট আপনি বইটা খুলবেন, যে এটা তো এই জায়গায় আছে, একটু দ্বন্দ্ব আছে, আমরা দেখি, ওটা একটু চেক করি আর কি। তো যাক, আশা করি মোটামুটি আমার যে ফর্মটা বাকি আছে যে ওটা আমরা কালকের পরের দিনে করব, যে আলাদা আলাদা পাতা যুক্ত করে দিব একটার পরে একটা। ইউসুফ ভাই কিছু বলবেন কিনা? না, ওই যে গত কোর্সের এই একটা রিকোয়েস্ট আর কি, এই যে আপনি ভিডিও গুলোতে একটা সিরিয়াল করে দিছেন, পিডিএফ গুলো যদি একটু সিরিয়াল আসলে চাচ্ছিলাম। ডাউনলোড করার আচ্ছা। পরে আসলে খুঁজে পাচ্ছি না, এখন ওই যে মোবাইলে ডাউনলোড করছি তো, জি। এখন ওইগুলা অ্যাকচুয়ালি সিরিয়াল পাচ্ছি না। আচ্ছা যদি ঠিক একটু আছে, কষ্ট দেখি একটু। ওইটা করে দেবো ইনশাল্লাহ। দেখি আমরা তো এটা শেষ হইলে আসলে সময় দিতে হয়, এখন পরবর্তী কোর্সটা শুরু করব, এখনো ক্লাসগুলাই অন্তর্ভুক্ত করাইতে পারি নাই যে কোনটা কোনটা নিব। যাক দেখা যাক, জি এক জি। দুই দিনে দিয়ে দিব, সমস্যা নাই। তো তাইলে আজকে রোশন ভাই আজিম ভাই, জি বলেন। আরেকটু বলি শেষ করি, ওই যে আমার যে অ্যাপটা আছে সেটা তো গত বছরের সাথে এবছরে খুব একটা বেশি চেঞ্জ হয় নাই। আমরা যে বেসিক কথাবার্তা গুলা বলছি বা 4টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা অ্যাপটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন যে আপনার সাথে আপনার হিসাবের সাথে অ্যাডজাস্ট হয় কিনা বা মিলে কিনা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি নিজেরা ট্রাই করে দেখেন।
কালকে আমি প্র্যাকটিক্যালি ফর্ম গুলো পূরণ করে দেখাবো, একই সাথে অ্যাপটা নিয়েও আমি এই মানে একটা জিনিস করে আবার অ্যাপ দিয়েও সেটা প্রমাণ করে দিব, মিলাই নিব। তো এই জন্য অ্যাপটা সম্বন্ধে যদি একটু ধারণা থাকে আপনাদের সুবিধা হবে। কারণ আপনি যে ক্যালকুলেশনটা, যেমন 7 লাখ টাকা 10 লাখ টাকার একটা ক্যালকুলেশন করবেন যে ট্যাক্স কত আসছে, নেট ইনকাম 10 লাখ টাকার উপর, তো সেটা প্রথম 3 লক্ষ টাকা বাদ পুরুষের ক্ষেত্রে পরবর্তী 1 লাখের উপর পার্সেন্ট, এভাবে হিসাব করতে কিন্তু আপনার কিছুক্ষণ তো সময় যাবে। আর অ্যাপটাতে যদি আপনি 10 সেকেন্ডে এটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাইমটা সেভ হবে বা আপনি মিলাই নিতে পারবেন। এই জন্য অ্যাপটা একটু আপনারা দেখেন, নাড়াচাড়া করে হ্যাঁ, দেখেন, ওই কালকে কিন্তু এটা কাজে আসবে। অ্যাপসটা গ্রুপে দিয়ে দিয়েন, গ্রুপে তাহলে দিয়ে দিচ্ছি, ফাইলে জি জি ডাউনলোড করে দিয়ে রাখো। দিছি আমি অলরেডি। তো যাক, আজকের তাহলে এই পর্যন্তই, আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতে পারি। আর মিয়াজি ভাই একটু জয়েন করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।